স্যার আচ্ছা ক্লাস করছি স্যার, নোট খোলা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অঙ্কিতের সহ বলতে পারবা? অঙ্কিতের সহ বলতে পারবা যে জি মানে স্যার। কেন আসবে না? হ্যাঁ বলো তো কেন আসবে না? এই যে এবি আর সিডির যে করসপন্ডিং যে বিটটা ওইটা জিরো কেন মানে আসবে না কেন? স্যার সেমি মনে সার্কুলার আছে না আছে নাকি? কেন? আই থিঙ্ক তোমারটা হয় নাই। বারজানা উমামা ইফরিত বলতে পারবা কেন আসবে না? মানে এবি আর সিডি এই দুটো অংশ। স্যার সেমি সার্কুলারটাই মনে হচ্ছে। আচ্ছা কে বলতে পারবা? চয়ন কুমার রায় তুমি বলতে পারবা? স্যার হ্যাঁ বলতে পারবা কেন আসবে না? স্যার একদিক দিয়ে ঢুকতেছে আরেক দিক দিয়ে বের হচ্ছে স্যার, আর একই ডিস্টেন্সে। এটা তো কারণ না, আমি যেটা বলছিলাম ওইটা বলতে হবে, এটা তো কারণ না স্যার ভয় নাই। স্যার আমি try করেছি। স্যার স্যার আচ্ছা ক্লোজ আচ্ছা পাথের দাঁড়াও কোনো দেখি সম্পর্ক স্যার? দিন মোহাম্মদ হিমেল স্যার তুমি বলতে ক্লোজ পারবা? আচ্ছা আমি দেখছি যে কোন পর্যন্ত বলতে পারে, তোমরা কে বলতে পারো আর কি। দিন মোহাম্মদ হিমেল তুমি বলতে পারবা মানে কেন কেন আসবে না? আচ্ছা ইনজামুল হক তুমি পারবে বলতে? ইনজামুল হক না পারলে কোনো অসুবিধা নাই, কেউ হইতে পারতেছে না, সো এটা লজের কিছু নাই, ঠিক আছে। আচ্ছা কে পারবা বলো, বলতে পারবা কে সে বলো। স্যার আমি ট্রাই করব স্যার। ফারাবি বলো। স্যার অ্যাঙ্গেল বিটুইন देम ইজ 90 ডিগ্রি এই কারণে, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল না তো, মানে কোন দুইটা রেখার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি? স্যার এই যে স্যার আইটা নিচে নামছে এন্ড দেন ও না না স্যার না না হ্যাঁ না এটা কারণ না। আচ্ছা স্যার আর কি? বলতে স্যার আচ্ছা স্যার বিন্দুটা রেখার উপরে পড়ে এই জন্য স্যার জিরো হয়। আচ্ছা এটা কে বললে? মুর্শিদা কথা। স্যার স্যার আচ্ছা ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ বলো আর কি বলছো কে? স্যার আমি স্যার আমরা তো ক্লোজ পাথের সেন্টার কোন ব্যাপার থেকে স্যাপার আছে নাকি স্যার? আচ্ছা যাক we have got the right answer. মুর্শিদা has answered the ঠিক আছে কোশ্চেন। তো জিনিসটা হচ্ছে এরকম, খেয়াল করো, এটা তো গত ক্লাসেই বললাম। সেটা হলো আবার শোনো ভালো করে। গত ক্লাসে বললাম না যে ধরো তোমার একটা ওয়্যার আছে এরকম, এর ভিতরে আই মানের কারেন্ট যাচ্ছে, তো তোমাকে যদি বলা হয় যে এটা থেকে আর দূরত্বের কোনো পয়েন্টে হোয়াট ইজ বি, তো নর্মালি তো আমরা জানি যে দিস ইজ যদি এয়ার হয় তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর, তাই না? এটা না ফর্মুলা। তো মাই কোশ্চেন ইজ যে ধরো এই পি বিন্দুটা এই আর দূরত্বে না হয়ে যদি তারের উপরে হয় তাহলে কি হবে? আর এর মান জিরো, তাই তো? তাহলে যে আর এর মান যদি এখানে জিরো বসাও তাহলে তো হয়ে যায় ইনফিনিটি। তো এইটা একটা সলিউশন গত ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে ওয়্যার কিন্তু অলওয়েজ একটা সিলিন্ড্রিক্যাল হয়। হ্যাঁ, তা আমরা যদি বলি যে এটার ভিতরের কোনো জায়গায় আমাদের বি বের করতে হবে, তাহলে এটা মানে ভিতর যতক্ষণ পর্যন্ত ভিতর আছে ততক্ষণ পর্যন্ত প্রপোর্শনালি ভ্যারি করে। তো যদি এটা রেডিয়াস এ হয় তাহলে এ পর্যন্ত স্ট্রেট লাইন, এর পরে যে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। জাস্ট ইমিডিয়েট আগের দিনের ক্লাস নোটেই আছে এটা, ঠিক আছে? আমরা তিনটা ক্ষেত্র পড়ছিলাম না, যে যতক্ষণ পর্যন্ত স্যার এই যে কার্ভ যেটা সেটা থেকে আমরা ইয়ে করতেছি। না ব্যাপারটা হলো যে মানে এখানে তোমার যদি একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার থাকে, সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ভিতরে একবার হিসাব করছো, সিলিন্ডারের উপরে একবার হিসাব করছো, সিলিন্ডারের বাইরে একবার হিসাব করছো, এটা তো গত ক্লাসেই করলে জি স্যার। অ্যাম্পিয়ারস ল দিয়ে। হ্যাঁ, তো ওইটা কি ছিল? যতক্ষণ পর্যন্ত সিলিন্ডারের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত বি ইজ প্রপোর্শনাল টু আর, ঠিক আছে? আচ্ছা আর যখন এটা এই সিলিন্ডার গাটা যখনই পাস করে যাবে তখন এটা এক্সপোনেনশিয়ালি আবার কমতে থাকে। এটা তো জাস্ট গত ক্লাসে আমরা বলছি আর কি। শুধু আমরা যদি বলি যে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের সেন্টারে যাই, তো সেন্টার তো তারের ভিতরে, তো ভিতরে হলে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। এই যে এখানে যেটা লেখা হয়েছে এই ফর্মুলা কিন্তু তখন কাজ করবে না। কাজ করবে না কেন? কারণ এই ফর্মুলা হচ্ছে বাইরের কোনো দূরত্বের জন্য। এটা হলো বেসিক কনসেপ্ট। এটা না জানলে তুমি অঙ্ক করতে পারবে, পুরো অঙ্কই আনসার করতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এটা না জানলে তুমি জিনিসটা জানো না, এটা বোঝা গেল। তা আমি চাচ্ছি ও বিন্দুতে, সুতরাং আমি যদি এটা যোগ করে দিই তাহলে এটা তো তারের উপরে পড়ে যায়,
ঠিক আছে, এবি এবং সিডি এটা একই লাইনে পড়ে যায়। তো এই যে এবি তারের উপরে অবস্থিত বা এই লাইনের উপরে অবস্থিত কোনো বিন্দুতে যদি হিসাব করতে যাই, তাহলে ইট উইল গিভ জিরো ম্যাগনেটিক ফিল্ড। এই এই অঙ্ক গত ক্লাসে তো করছি অন্য একটা ডাটা দিয়ে, এরকম একটা কিছু ছিল না, এরকম কিছু ছিল না, এই যে এখানে আমরা বের করছিলাম, তো এইভাবে একটা কারেন্ট যাচ্ছিল। এটা গত টিউটোরিয়াল ক্লাসে করা হয়েছে কিন্তু। ওকে, তাহলে এখানে আমরা মানে এটা এবি আর সিডি অংশ তাহলে হিসাবের বাইরে। এটাও দিয়ে আমি বুদ্ধি করে এই যে ওটা একই লাইনে না দিয়ে যদি সামান্য একটু উপরে বা নিচে দিয়ে দেই, তাহলে কিন্তু সমস্যা করে যাবা। হ্যাঁ, তখন আর এই যে এবি আর সিডি অংশকে ইগনোর করতে পারবে না। এটা হলো কনসেপ্ট, একটু ঘোরাই দিলে পুরো অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি বোঝো না সে আনসার করতে পারবে না কিন্তু। কনসেপ্টটা আশা করি এখন ধরতে পারছো যে কোন নিয়মে হচ্ছে আর কি। নাও কাম টু দ্য পয়েন্ট। ঠিক আছে, এখানে আমার দুইটা আছে তাই না? একটা হলো মনে করো, ওকে আমি ধরলাম যে দুইটা সেমি সার্কেল আছে, তাহলে একটা সেমি সার্কেল ধরো এটা 1 নাম্বার আর আরেকটা সেমি সার্কেল উপরে এটা 2 নাম্বার। তাহলে 1 নাম্বারটা আগে বের করি আমরা, সেটা মনে করো R1 রেডিয়াস দিয়ে। তাহলে একটা সেমি সার্কেল এবং তার রেডিয়াস হচ্ছে R1, ফুল সাইকেল হলে হতো μ0I/2a। সেমি সার্কেল এই জন্য আবার 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে মানে জাস্ট আমরা যদি বলি পোর্শন এ, তাহলে পোর্শন এ এর জন্য যদি আমরা বলি যে পোর্শন এ 1, পোর্শন 1 এর জন্য যদি বলি তাহলে এটা মনে করো B1। দেন হোয়াট ইজ B1? ধরো এটা আমি এটা ভেক্টর সহ লিখলাম। প্রথমে ডিরেকশন কি তলের উপর লম্ব না? তুমি তোমার ডান হাতের 4টা আঙুলকে কারেন্টের সাথে অ্যালাইন করো, তাহলে বুড়ো আঙুল ছেড়ে দিলে এইটা কিন্তু তলের উপর দিকে যাচ্ছে। তো উপর দিকে ডিরেকশনকে আমরা সাধারণত জেড ক্যাপ দিয়ে ডিনোট করি। সো লেট আস কল ইট জেড ক্যাপ। ওকে, এখন আমি এটা ম্যাগনিটিউড লিখবো। যদি ফুল সার্কেল হইতো তাহলে লিখতাম হচ্ছে এয়ারই চিন্তা করে, কিছু উল্লেখ না থাকলে এয়ার চিন্তা করাতে কোনো বাধা নাই। লিখলাম যে μ0I ডিভাইডেড বাই 2 R1, কারণ রেডিয়াস R1, এটা তো ফর্মুলা। আচ্ছা, তো এইখানে যেহেতু আমি ফুল সার্কেল নিচ্ছি না, নিচ্ছি হচ্ছে হাফ সার্কেল, এই জন্য অতিরিক্ত একটা হাফ আসবে। ইজ ইট ক্লিয়ার? এই হাফটা কেন দিলাম এইটা কিন্তু কয়েকবার আলোচনা হয়েছে গত ক্লাসে, গত টিউটোরিয়াল ক্লাসে বেশ কয়েকবার এটা বলছি আমরা যে, এবং ওখানে দেখো একটা নোট লেখা আছে পাশে। একটা সার্কেল না হয়ে ধরো এই সার্কেলের 4 ভাগের 1 ভাগ হলো, তাহলে 1/4 অফ মানে টোটাল রেজাল্ট। হ্যাঁ, আর এখানে আছে একটা সেমি সার্কেল, একটা ফুল সার্কেলের অর্ধেক, এনে হাফ হইলো। তাহলে এটা লিখে ফেলি, তাহলে হোয়াট ইজ দিস? এটা হলো জেড ক্যাপ, তাহলে μ0I ডিভাইডেড বাই 4 R1। আচ্ছা, এবার পোর্শন 2, আর বাকি দুইটা পোর্শন নাম দিতে পারো কিন্তু রেজাল্ট আসবে না। দিস ইজ পোর্শন 2। তাহলে এটা B2, দ্যাট ইজ রেডিয়াস R2 এর জন্য যেটা, তাহলে B2 যেটা। আচ্ছা, এইবার ডিরেকশন দেখি ডিরেকশন কে বলতে পারো কি? ফাহমিদা আশরাফি, তুমি বলতে পারবে এবার ডিরেকশন, এটা দ্বিতীয়টার ডিরেকশন কোন দিকে হবে, উপর দিকে না নিচের দিকে? বলতে পারবা? স্যার এটা ডিরেকশন স্যার হচ্ছে স্যার এটা আর যাকে জিজ্ঞেস করছে বলো, আর যাকে জিজ্ঞেস করে সে বলো, তোমাকে তো অন্য কোশ্চেন জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো ফাহমিদা, তুমি চেষ্টা করো। হ্যাঁ স্যার এইটার ডিরেকশন স্যার উপরেরটার উল্টা দিকে হবে স্যার, তাহলে নিচের দিকে হওয়ার কথা না, হওয়ার কথা না। তোমার মানে ঠিক কনফিউশন কোন জায়গায়? স্যার আমি অ্যাকচুয়ালি কনফিউজ। জি স্যার, তুমি তোমার ডান হাতের 5টা আঙুল আছে, 5টা আঙুলকে আগে বলেছি যে এই পুরো কোর্স যতদিন ইলেকট্রোম্যাগনেটিক্স করবা ততদিন 2 ভাগে ভাগ করে রাখবা আর কি। 4টা আঙুল 1 ভাগে আর বুড়ো আঙুল 1 ভাগে। এখন যদি তুমি 4টা আঙুলকে এই কারেন্টের উপরে হয় যে অর্ধবৃত্ত আকারে বসাও, তাহলে বুড়ো আঙুলকে নিচের দিকে যাচ্ছে না উপর দিকে? বোঝা যায় না? উপরে যে সার্কেল, তোমার ডান হাতে 4টা আঙুলকে তুমি এই যে উপরে যে অ্যারোটা আছে, দ্যাট ইজ এই অ্যারোটা, আমি যেটা এখন কলম দিয়ে দেখাচ্ছি খেয়াল করো, এই যে এই অ্যারোটা,
এই অ্যারোটার উপরে 4টা জি আঙুল স্যার। পাস করো, বসাও। তাহলে তোমার আঙুলটাকে ঘোরাও এরকম মাধ্যমিকার বানাও, ধরো আর কি। ঠিক আছে, এবং বাঁকানো আঙুলগুলো যেন কারেন্টের ডিরেকশন হয়। স্যার ওকে, নিচের দিকে যাবে স্যার। ভেরি গুড। তোমার কিন্তু এই বিভিন্ন জি স্যার। সিচুয়েশনে দেওয়া থাকলে মেমোরাইজ করে লাভ নাই, ওকে বুঝতে পারছো? স্যার। তোমাকে জি যখন স্যার। জি লাগবে স্যার। তখন তখন বুঝে নিতে হবে। তাহলে আগেরটা যদি ওকে ধরো, স্যার। তাহলে আগেরটা যাচ্ছিল উপর দিকে, আর এখন যাবে নিচের দিকে। নিচের দিকে স্যার। জি তাহলে স্যার। এটা উইল রাইট ইট মাইনাস জেড ক্যাপ। ওকে, ওকে তোমার মাইক স্যার। বন্ধ করো, মাইক বন্ধ করে দাও, মাইক্রোফোন বন্ধ করে দাও। ওকে, এখন এটাও কিন্তু মানে সেমি সার্কেল, বাট এটা অন্য আরেকটা রেডিয়াসের সেমি সার্কেল। তাহলে এটা কারেন্ট কিন্তু একই, ওই একই কারেন্ট কিন্তু ঘুরে আসছে। সো উইল রাইট মিউ নট আই ডিভাইডেড বাই, আমরা এখানে মানে 2r2 লিখবে ওর তাহলে, তাই না? আর এটাকে একটা অতিরিক্ত হাফ দেবো। আই থিঙ্ক খুব সহজ ভাবে জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে আর কি, খুব সহজ। সো কোনো রকম টেনশন নাই বোঝা। দেখো তাহলে এখন এটা কি হবে, এটা ওইটাই হবে, আগেটা হবে মাইনাস জেড ক্যাপ উইল রাইট মিউ নট আই ডিভাইডেড বাই 4r2। ওকে, নাও এটা কি করব, এটাকে আমরা যেটা করবো সেটা হলো যে যেহেতু দুইটা আছে তাই সুপারপজিশন যোগ করে দেবো, তাই তো? যোগ করে একটা বানাই দেবো। তাহলে একটা বানালে যা হবে। সিফাতুল আলম, তোমার মাইক অন কেন? তোমাকে কিছু জিজ্ঞেস করি নাই তো। ওকে, ঠিক আছে, একটু শব্দ হলেও অনেক সময় এটা চলে আসে আর কি। আচ্ছা, তাহলে এখন অ্যাকচুয়াল বি যেটা, সেটা হচ্ছে এই দুটার কম্বিনেশন, দ্যাট ইজ অ্যাকচুয়াল বি যেটা, দ্যাট ইজ টোটাল বি, সেটা হচ্ছে বি1 প্লাস বি2। তাহলে বি1 প্লাস বি2, দ্বিতীয়টা যেহেতু নেগেটিভ, তাহলে আমি যদি কমন দিই জেড ক্যাপ, কি কি কমন যায়? জেড ক্যাপ কমন যায়, আর মিউ নট আই, ঠিক আছে, ডিভাইডেড বাই 4 কমন যায়, বাই 4 না? সো ডিভাইডেড বাই 4 কমন যাবে, আর এখানে প্রথমটার জন্য 1/r1 আর দ্বিতীয়টার জন্য 1/r2। দেখো বুঝতে হবে কিন্তু তোমার, এটা এই দেখা যাবে একই অঙ্ক আসছে, গতকালের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে? শুধু একটা অতিরিক্ত সার্কেল দিয়ে দেওয়া হয়েছে, ভিতরের সার্কেলের উপরে আর একটা সার্কেল, এই তো, আর তো কোনো পার্থক্য দেখছি না এখানে। সুতরাং এখানে তোমার এখানে একই দুইবার করে যোগ করে দেওয়া, এবং কারেন্ট এমন ভাবে দেওয়া হয়েছে যাতে একটা একটা বিপরীত হয়। তো প্রথমটা যদি জেড ক্যাপ দিয়ে হয় তাহলে অবভিয়াসলি দ্বিতীয়টা মাইনাস জেড ক্যাপ হবে, এটা পরিষ্কার কিন্তু ফিগার থেকেই বোঝা যায়। ওকে, তো এই থেকে খুব সহজ অঙ্ক ছিল। কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। সো এটা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক। দেখো, in the Bohr model of hydrogen atom an electron is evolving in a circular path of 0.4 angstrom। ঠিক আছে, তো অ্যাংস্ট্রম জিনিসটা কি জানো? মনে আছে অ্যাংস্ট্রম কি জিনিস? 10 to the power minus 15. 10 to the power minus 10 আসলে, 10 to the power minus 10। ওকে, তাহলে এত মিটার, এটা লিখে রাখি। এটা অবশ্য এটা দিয়ে দেওয়া হবে, বা তুমি যেহেতু অনলাইন পরীক্ষা, তো চট করে 1 অ্যাংস্ট্রম ইজিক্যাল টু সার দিলে পেয়ে যাবে আর কি। এটা হচ্ছে যে 10 to the power minus 10 মিটার। ওকে, আর আচ্ছা এখানে একটু সাপারি হয়েছে, আমি উপরে দেবো পাওয়ারটা, 10 to the power 6 মিটার পার সেকেন্ড, 10 to the power 6 মিটার পার সেকেন্ড। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য অরবিট? অঙ্কটা প্রাইমারিলি ফর্মুলাটা কিন্তু খুব সোজা, কারণ যেহেতু এটা মানে সার্কুলার পাথ, এটা একটা সার্কুলার পাথ, এটা তাহলে আমি সেন্টারে চাচ্ছি। ওকে, তাহলে if the radius of the center is r, তাহলে at the center, একটা বৃত্তাকার পথের সেন্টারে, ঠিক আছে, ধরো এর ভিতরে যদি আই মানের কারেন্ট যায়, তাহলে একটা বৃত্তাকার পথের সেন্টারে মনে করো যে বি কত, মনে আছে? এটা বৃত্তাকার পাথ দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তো এই অবস্থায় ধরো সেন্টারে আমি চাচ্ছি যে এটার এই কত, তাই না? কে বলতে পারবা? তন্ময় দেব ধ্রুব। জি স্যার। বলে দেখুন। স্যার বলতেছি, একটু স্যার বলতেছি। স্যার
কথা শোনা যাচ্ছে স্যার আমার? হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার। স্যারের ফোন আসছে। ওকে, সরি, আই হ্যাভ an important call আর কি। ওকে, তাহলে আমরা ফিরে যাই আমাদের আলোচনায়। আচ্ছা, কাকে নিয়ে বলছিলাম? তন্ময় ডেপথ উপর। তোমার মনে আছে জি এটা? স্যার। হ্যাঁ, বলো। জি স্যার, এটা স্যার center- মিউ ওয়াই, স্যার মিউ ওয়াই এ স্কোয়ার ডিভাইড বাই স্যার 2 এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার টু দি না পাওয়ার না 3 না, বাই তোমার এটা সেন্টারে। এটা তো আমি এটার উপরে অ্যাক্সিস বরাবর কোনো দূরত্ব বলিনি। ও স্যার, তাহলে মিউ ওয়াই বাই স্যার 2a স্যার, জেড ক্যাপ হচ্ছে ডাইরেকশন। দেখো এখানে আর আছে, ইজ নট টু আর, তাহলে মিউ নট আই স্যার ডিভাইডেড বাই স্যার। টুয়াইস আর, তাই না? আর জি স্যার। ডিরেকশন যদি আমি হ্যাঁ ঠিক আছে, তোমার মাইক বন্ধ করো, আমি যেটা শোনার সেটা শুনে ফেলছি আমি এখন। এটা একটা সার্কুলার পাথ। সার্কুলার পথে এইভাবে যদি কারেন্টটা যায়, তাহলে এগেইন দেখা যাচ্ছে এটা উপর দিকে। সো লেট আস কল ইট জেড ক্যাপ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দিস ফর্মুলা উইল বি রিকোয়ার্ড, তাই না? এটা দিয়ে কিন্তু আসলে করতে হবে। কিন্তু এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে, দেখো এখানে সব ইনফরমেশন গুলো ঠিকমতো দেওয়া আছে ঠিকই, বাট আই ইজ নট গিভেন। ঠিক আছে, এখানে তো আইটা দেওয়া নেই। তার পরিবর্তে যে চার্জ টার্জের কিছু মানে ইলেকট্রন বলা আছে, এবং এটা রেডিয়াস বলা আছে 0.4 × 10⁻⁻10 মিটার, যেহেতু অ্যাংস্ট্রম বলা আছে, সুতরাং এটা কোনো স্পিড বলা আছে। তাহলে এই ইনফরমেশন গুলো থেকে শুরুতে আমাদেরকে আই বের করে নিতে হবে, তারপরে এই ফর্মুলা বসে দিতে হবে। সো দিস ইজ দ্য প্রসিডিউর। মানে তোমার আগে যেগুলো শিখছো এগুলো যদি মাথার মধ্যে থাকে তাহলে অঙ্কটা কিছুই না আসলে। তাহলে লেট আস ফাইন্ড আই ফার্স্ট। দ্যাট ইজ এই আইটা। তো এই আইটা আগে বের করবো। তো বের করার জন্য এখানে যেহেতু স্পিড গিভেন আছে, এটা আর রেডিয়াসও গিভেন আছে, স্পিডও গিভেন আছে, রেডিয়াসও গিভেন আছে। সো উইল অ্যাকচুয়ালি ইউজ দ্য পিরিয়ড ফার্স্ট। দ্যাট ইজ পিরিয়ড টি আগে বের করো। পিরিয়ড টি হচ্ছে, আমরা এটা জানি, এটা ফর্মুলার শিটেই আছে, প্লাস তোমরা মিডির আগে এটা ব্যবহার করছো আর কি, বাই ভি। ওকে, তাহলে এখানে সব বসাও। দ্যাট ইজ টুয়াইস বাই ইন্টু আর এর মান হচ্ছে 0.4 অ্যাংস্ট্রম। সো 0.4 × 10⁻⁻10 divided by v. v হচ্ছে 10⁻6, so this is 10⁻6. আচ্ছা, এখন t থেকে তুমি কিন্তু i সহজে পেয়ে যাবে। দ্যাট ইজ i is equal to q divided by t, না? মনে আছে তো যে মানে এক ওয়ান রিভলভিং এ কি পরিমাণ কারেন্ট যায় ওটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে চার্জ অফ মানে ইলেকট্রন। ওকে, তাহলে এখান থেকে চার্জ অফ ইলেকট্রনের চার্জ কিউ যেটা, এটা কনস্ট্যান্ট একটা মান, এটা তোমার জানা থাকতে হবে, অথবা কোশ্চেন সাপ্লাই দিব। ঠিক আছে, তাহলে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, রাইট? তাহলে সব বসাই দেবা। তাহলে যে আগের লাইন থেকে টি যেটা বের করছো ওটা বসাবা, আর কিউ এর চার্জটা, কিউ এর মানটা 1.6 × 10⁻19 বসাবা। বসালে প্রবাবলি ইট উইল বি 2 divided by pi into 10⁻³ অ্যাম্পিয়ার। এখন কিন্তু আর এক লাইন মাত্র। ওকে, সো দ্য ফাইনালি বি উইল বি হট। তাহলে বি উইল বি জেড ক্যাপ, এটা হচ্ছে মিউ নট, আই হচ্ছে এটা বসাবো। সো মিউ নটের মানে বসাই দেবা, 4.2 × 10⁻⁻1 বসাতে পারো। এটা হলো 2/π ইন্টু 10⁻³ এটা হলো এই যে মিউ নট আই বসালাম, ডিভাইডেড বাই 2r, দ্যাট ইজ 2 × r। r হচ্ছে 0.4 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ 0.4 × 10⁻⁻10 মিটার। অলসো পুট দ্য ভ্যালুজ অফ মিউ নট। মিউ নট এর মান জানি 4.2 × 10⁻⁷। সো সব সংখ্যা এখন। সো হিসাব স্যার করলে একটা স্যার চার্জের মানটা যদি স্যার না দেওয়া থাকে তাহলে স্যার আমরা 1.6 এটাই ধরে নেব স্যার। এটা ইলেকট্রন বলা আছে, এটা ইলেকট্রন। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ইলেকট্রন বলা আছে। এখন তোমার ধরো একেবারে, আচ্ছা এটা রেজাল্টটাকে লিখি আমরা। এটা খুব সহজ রেজাল্ট হবে প্রবাবলি। জেড ক্যাপ পাই কাটা যায়,
2 কাটা যায় 0.4, বহুত হিসাব নিকাশ হয়ে ছোট্ট কিছু হিসাব আছে, এটা মাত্র 10 হবে, 10 টেসলা। ওকে, আচ্ছা এখন তোমার যদি ধরো অঙ্কের সব একেবারে পুরো কনসেপ্ট ঠিক রেখে সিচুয়েশনটা উল্টাই দিলাম, আমি বললাম যে একটা ডিস্ক ঘুরছে, হ্যাঁ, মনে করো একটা ডিস্ক, তোমাকে একটা ডিস্ক বা ডিস্ক না বলে আমি বললাম যে একটা রিং ঘুরতেছে আর কি, কোনো একটা অ্যাক্সিসের চারদিকে। হ্যাঁ, তো রিং এর সেন্টারে বি কত, তাই সব এই সিচুয়েশন গুলো সব হয়তো বললাম। তখন ইলেকট্রন না বলে আমি অন্য একটা চার্জ বলে দিলাম, যে মনে করো 0.5 কুলম্ব একটা চার্জ ঘুরছে। ওকে, তো তোমাকে বলা হলো সেন্টারে বি কত, তাহলে অঙ্কটা কি আলাদা নাকি একই? অবভিয়াসলি একই অঙ্ক। তা তুমি এটা অঙ্ক পড়ে ভাষা দেখেই মানে প্রথমে চিন্তা করবা না আনকমন বা পারি না, এটা সার্চ দিলে কিন্তু পাবা না, এমন হয়তো ভাষাটা বদলাই দেওয়া হইতে পারে। ঠিক আছে, তুমি এটা দিয়ে সার্চ দিলে তুমি ইন্টারনেটে পাবা না, এটা হয়তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া হবে, কিন্তু একটু ভালোভাবে পড়লে দেখবো ওই অঙ্কটাই আসছে। ঠিক আছে, যেটা অলরেডি তোমরা ক্লাসে হোক বা টিউটোরিয়ালে হোক বা খুব সহজভাবে করছো, এই ধরনের অঙ্কই আসছে। সুতরাং ওয়ারিড হওয়ার কিছুই নাই, তোমাকে তো মানে একেবারে একেবারে নিউ কনসেপ্টের কোনো অঙ্ক দেওয়া হবে না কখনো, কিন্তু তোমার তো ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করে দেওয়া হইতে পারে, তো এটা একই জিনিস, তো ল্যাঙ্গুয়েজটা সামান্য চেঞ্জ। ওকে, এবং পড়লে বুঝতে পারবা যে এটা এটা কোথাও না কোথাও আগে করেছো আসলে। আচ্ছা, অনলাইন পরীক্ষা তো এই জন্য হয়তো তোমার এখানে টেক্সট থেকে বা ওয়ার্ড বুক থেকে একেবারে টু দা পয়েন্টে কোনো জিনিস তুলে দেওয়া হবে না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর কি। তাহলে আশা করি এই অঙ্কটাতে আমাদের সমস্যা নাই। ওকে, এই ধরনের অঙ্ক বুঝে করবো আর কি। ওকে, সো দিস ইজ অ্যানাদার প্রবলেম। তো প্রবলেমটা ভালো করে দেখো যে দুইটা প্যারালাল কোএক্সিয়াল কারেন্ট ক্যারিং লুপ আছে। ওকে, তাহলে এটা উপরে একটা নিচে একটা, এটা দেখো খেয়াল করে। তো দুইটাতেই সমান পরিমাণ কারেন্ট, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু 100 অ্যাম্পিয়ার কারেন্ট, দুইটাতেই পাস করছে এবং ঘড়ি কাঁটা উল্টা দিকে। ওকে, এক মিনিট, আমি একটু একটা কল রিসিভ করতে হবে, খুব জরুরি। সরি, আমি একটু খুব জরুরি এই জন্য। আচ্ছা, তো আমরা যেটা বলছি খেয়াল করো, অঙ্কটা ভালো করে দেখো।
সেটা বলা হচ্ছে দুইটা প্যারালাল কোএক্সিয়াল কারেন্ট লুপ আছে, তার মধ্যে ধরো নাম দিই না, এটা হলো 1 নাম্বার লুপ, আর এটা মনে করো 2 নাম্বার লুপ। তো এর কিন্তু 0.2 মিটার মানে অ্যাপার্ট তারা, দ্যাট ইজ নিচেরটা হচ্ছে XY প্লেনে ডাইরেক্ট, আর উপরেরটা হলো যে 0.2 মিটার উপরে আছে আর কি, আর প্রত্যেকটারই 0.1 মিটার হচ্ছে রেডিয়াস। ওকে, এখন যেটা বলছি সেটা হলো যে অ্যাট এ মিড পয়েন্ট বিটুইন দ্য লুপস। তার মানে কি মিড পয়েন্ট মানে দুটো অঙ্ক এখানে, ধরো মিড পয়েন্ট মানে কি, এটা হলো মিড পয়েন্ট ঠিক মাঝখানে, ধরো এটা হলো ঠিক মাঝখানে। তো ঠিক মাঝখানে যদি হয় তাহলে এটার নিচে আছে 0.1 আর উপরে আছে আরেকটা 0.1, এটা হলো 0.1 মিটার, আর এটা থেকে উপরে আছে আরেকটা 0.1 মিটার। ওকে, এভাবে দুই ভাগ করে ফেলছি আর কি, মনে করো। ওকে, তো এই জায়গায় একটা বের করতে হবে আগে, তো এটা আগে করি, এই নাম্বার 1, ঠিক আছে। সো সলিউশন হচ্ছে স্টার্টস নাও, ধরো যে নাম্বার 1 আগে করতে চাচ্ছি। তো লক্ষ্য করো যে এমনি আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা হচ্ছে যে আমরা এই যে এটা কিন্তু এটা ফর্মুলা যদি একটু রিভিউ করি তাহলে এটা শিখেছি আমরা যে এটা যদি XY প্লেনে যদি আগে বলি যে এটা X, এটা Y, এটা Z। তো এটা থেকে মনে করো যে তোমার যদি বলে এই উচ্চতায় যদি বলি যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড বি, এটা রেডিয়াস যদি হয়, এটা কিন্তু ফর্মুলা ছিল তাই না। তো হোয়াট ইজ দ্য, এই কেসে হোয়াট ইজ দ্য ফর্মুলা হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু, যদি ভেক্টর দিয়ে বলো তাহলে জেড ক্যাপ, তাই না। আর সাথে কি বলো মিউ নট, তারপরে হ্যাঁ আই, মিউ নট আই 2 বাই উপরে আরেকটা আছে আই মিউ নট স্কয়ার। ভেরি গুড। আর নিচে হচ্ছে 2 ইন্টু জেড স্কোয়ার, বা এখানে এইচ লিখছি না, সো এইচ স্কোয়ার, সরি এটা এইচ লিখেছি, সো এইচ স্কোয়ার। সো ফর্মুলা জাস্ট সরাসরি ফর্মুলা, তোমাদের ফর্মুলা লিখে রাখতে বলছিলাম এই জন্য, এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার পুরাটাই লাগবে, তো এইটা দুইবার ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এখানে তো আমি ঠিক অ্যাট মিড পয়েন্ট বলছি এ নাম্বারে আর কি, তাহলে অ্যাট মিড পয়েন্ট, তাহলে অ্যাট মিড পয়েন্ট দুইটার জন্য দুইবার লিখে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে আমি উপরটা বাদ দাও, প্রথমে নিচেরটা ধরো। তাহলে নিচেরটার জন্য যদি বলি তাহলে ফার্স্টলি ডিরেকশন, তো আমি আবার ডান হাত ইউজ করবো, তো ডান হাত দিয়ে কারেন্টের ডিরেকশনটাকে 4 আঙুল দিয়ে পেঁচিয়ে ধরবো, তাহলে বুড়ো আঙুল ছেড়ে দিলে জেড এর দিকে যায়, সো এটা জেড ক্যাপ হবে। তাহলে আমি যদি বলি ওইটা, তাহলে জেড ক্যাপ আগে লিখলাম, লিখে এখানে মিউ নট আই, আচ্ছা রেডিয়াস ধরো এ হচ্ছে পয়েন্ট, এ পরে বসাবো, আমি আপাতত এই লিখলাম, এর মান পরে বসাই দিব, ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে যে 0.1 কিন্তু এইচ এর মান, তাহলে সে 0.1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে ডিউ টু মানে লর লুপ আর কি, ঠিক আছে। তাহলে ধরা যাক সেটাকে আমি নাম দিলাম যে অ্যাট মিড পয়েন্ট বলছি, তাহলে এটা নাম দেওয়ার দোকানে সরাসরি এটা হলো একটা হইলো প্লাস, এবার উপরেরটা ক্লিয়ার তো, মানে এবার নিচেরটার জন্য আগে লিখলাম, ধরো এটা টোটালটা আমি একবারে লিখে ফেলতেছি আর কি। তাহলে এইটা যেটা প্রথমে যেটা লিখলাম যে এ পর্যন্ত যা লিখছি সেটা হচ্ছে নিচের লুপটার জন্য, এটা সরাসরি ফর্মুলা, এই যে বাম পাশে দেখো যে ফর্মুলাটা রিভিউ করছি আমি একটু। ওকে, এখন এর মান হচ্ছে 0.1 আর আই এর মান হচ্ছে 100 হয়ে গেল, এটা হলো শুধু নিচেরটার জন্য। হোয়াট অ্যাবাউট দ্য আপার লুপ, তাহলে আপার লুপের ডিরেকশন আগে ঠিক করো, ডিরেকশন তো একই দিকে, কারণ ওটাও যদি একই দিকে ডান হাতে পেঁচিয়ে ধরো তাহলে ওটা একই দিকে, তাহলে এটা কি হবে, ওটাও জেড ক্যাপ। ওকে, আচ্ছা এইখানে কি হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যেহেতু আমি টোটাল ডিস্টেন্স 0.2 ছিল, উপরে যেহেতু মিড পয়েন্টে চাচ্ছি তাহলে 0.1 নিচে থাকবে, উপরে একটা 0.1, তাহলে কিন্তু এখানে কি হবে, তাহলে এটা হবে মিউ নট লিখলাম, আই একই, এও একই এই লুপের জন্য, আর এখানে 2 ইন্টু হচ্ছে 0.1, এটা রেডিয়াসও 0.1 কিন্তু, মানে সরি এটা রেডিয়াসও এ, দ্যাট ইজ 0.1, আর উচ্চতা আচ্ছা ইনফ্যাক্ট হিসাব করলে কিন্তু মাইনাস এ হয়, মাইনাস 0.1 হয়, কিন্তু স্কোয়ার যেহেতু করছি তাহলে ওইটাই থাকবে, এটা প্লাস এ স্কোয়ার। এই জন্য কখনো কখনো আমরা দ্বিতীয়টা না লিখে প্রথমটাকে 2 দিয়ে গুণ দিলেও পারি, কিন্তু যে কাজটাই করো বুঝে করতে হবে। ইজ ইট ক্লিয়ার? দেখো কে বোঝো না এটা, এন্ড জাস্ট পুট এ ইকুয়াল টু 0.1, ঠিক আছে, আর এখানে আই ইকুয়াল টু 100, বাস এই দুটো ডাটা বসাই দাও, বসাই দিলে যা হবে ওইটাই আনসার। সো লাস্টে 3/2 হবে না স্যার?
টু তো দিয়েছি। কোথায় অসুবিধা, মানে আমি ভুল করেছি কোথাও, দেখো ভালো। 3/2 হবে জি স্যার, স্যার। ওই সেকেন্ড ফর্মুলাতে। এক্স্যাক্টলি পার্ট 3/2 এক্স্যাক্টলি ওই উপরেরটার মতোই। এই জন্য আমি বলছিলাম যে দ্বিতীয়টা না লিখে প্রথমটাকে 2 দিয়ে গুণ দিলে হবে। তো একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু নিচে চাচ্ছি, কিন্তু মানে চাচ্ছি নিচে, কিন্তু স্টিল মানে লুপের ডান হাত নিয়ম দিয়ে এটা ডিরেকশন কিন্তু জেড কাপের দিকেই। জেড কাম কিন্তু নিচের দিকে না, আনলেস ওই মানে রিভার্স দ্য ডিরেকশন অফ দ্য কারেন্টের ডিরেকশন উল্টাই দিলে কিন্তু আবার নিচের দিকে হয়ে যেত। প্রশ্ন ভালো করে দেখবা, হয়তো হতে পারে যে আমি নিচের লুপের কারেন্ট আমি অ্যান্টি ক্লক ওয়াইজ দিয়েছি, কিন্তু উপর লুপের কারেন্ট ঘোরাই দিছি, ঘোরাই ক্লক ওয়াইজ বানিয়ে দিছি, তাহলে এখানে তখন মাইনাস জেড কাপ হয়ে যাবে, 0 হয়ে যাবে তখন। ইজ ইট ক্লিয়ার? মানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ তুমি দেখছো হুবহু এক অঙ্ক ঠিক আছে, তাহলে শুরু করি যে মানে বইয়ের ডাটা দিয়ে শুরু করলাম, বা ক্লাসে বা টিউটোরিয়ালে করছি, ওকে ওটা হুবহু ওই ডাটা দিয়ে অঙ্ক করা শুরু করলে ডু নট ডু ইট। অঙ্ক ভালো করে পড়বা, এই জন্য ক্লাস করা প্রয়োজন। আবার বলছি আমি কি কি চেঞ্জ করতে চাচ্ছি। ধরা যাক আমি বললাম যে নিচেরটা ডিরেকশন ঠিক আছে, উপরেরটা ডিরেকশন আমি ঘড়ি কাঁটা উল্টা দিকে না দিয়ে ঘড়ি কাঁটার দিকে দিয়ে দিলাম, তাহলে ডান হাত নিয়ম ইউজ করলে ডিরেকশনটা বদলে মাইনাস জেড কাপ হয়ে যাবে, এই পার্থক্য। ইয়েস স্যার। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এটা তো ভুল না করি আর কি। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল অ্যাট মিড পয়েন্ট। এবার আসি আমরা, এটা একটা আনসার। জাস্ট পুট দ্য ভ্যালুজ এন্ড ক্যালকুলেট, ঠিক আছে, ইউজিং ইউর ক্যালকুলেটর। এই এবার আসো নাম্বার 2। নাম্বার 2 প্রশ্ন দেখো, প্রশ্ন বলছে এট দ্য সেন্টার অফ দ্য আপার লুপ, দ্যাট ইজ উপরেটাই চাচ্ছি। ওকে, তাহলে এইবার বি কেমন হবে? আচ্ছা, আবার বলছে সুপারপজিশন। সুপারপজিশন মানে মানে একটা করে লুপ নেব, তারটা লিখে নিয়ে তারপরে অপরটা লিখবো। এই একেবারে নিচের লুপটা আগে লিখে ফেলি। নিচের লুপটার জন্য ডিরেকশন ওই যে ডান হাত নিয়মেই, দ্যাট ইজ উপর দিকেই, তো জেড কাপ লিখলাম, তারপরে মিউ নট আই এই স্কোয়ারও লিখলাম, কিন্তু এখানে কি হবে 2 ইন্টু এইবার 0.2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হোয়াইট 0.2 স্কোয়ার, কারণ এইবার কিন্তু দূরত্ব হচ্ছে পুরা 0.2, এটা একটা হইলো মাত্র। এবার প্লাস, এখন দেখো কিন্তু আপার লুপের জন্য কাজ করছি, নিচে লোয়ার লুপ না, কিন্তু আপার লুপের জন্য কাজ করছি আমি। তাহলে এটা তো সিম্পলি এই লুপের ক্ষেত্রে, ওকে, শুধু উপরের লুপের ক্ষেত্রে কিন্তু লুপের সেন্টারে হচ্ছে, লুপের সেন্টারে। সরি আমার একটু হচ্ছে, দাঁড়াও একটু আমি আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম একটু খেয়াল করো যে উপরেরটা জন্য কিন্তু এবার সেন্টারে, সেন্টারের ফর্মুলা কি? সেন্টারের ফর্মুলা হচ্ছে সরাসরি, তাহলে জেড ক্যাপ এখানে লিখি, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2a অনলি। মনে আছে তো? এই ক্ষেত্রে তো আর আমার মানে শুধু উপরের লুপের জন্য সেন্টারে যাচ্ছি, তাহলে এর থেকে তো কোনো দূরত্ব উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। সুতরাং এটা কিন্তু ওই যে শুধু সেন্টারে, একেবারে সেন্টারের জন্য যে ফর্মুলা সেটা। নাও পুট এগেইন দ্য ভ্যালুস, এটা হিসাব করলে যা হবে এই দুইটা আনসার। তাহলে এই দুইটা আনসার পেয়ে গেলাম আর কি। বলো, এনি কোশ্চেন? ইজি না অঙ্কগুলো? মানে অত কঠিন কিছু নাই, একেবারে ইজি অঙ্কগুলো আর কি, কিন্তু এটা তোমাকে প্রত্যেকটা অংশ ভালো করে দেখতে হবে আর কি। স্যার প্রথমটা কি স্যার হচ্ছে একদম নিচেরটা থেকে উপরে যাচ্ছি বলে 0.2 টু দি মানে 0.2 স্কোয়ার দিয়েছি স্যার, মানে 2 নম্বর পোরশনে না? জি স্যার, জি স্যার, মানে
হ্যাঁ, এটা তো সুপার পজিশন মানে হলো যে প্রথমে 1 নাম্বার লুপের কাজ করছি, তারপরে 2 নাম্বার লুপের কাজ করছি। এখন 1 নাম্বার লুপের জন্য ঠিক আছে 0.2 মিটার উপরের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই যে বাম পাশে দেখো এই যে ফর্মুলা লিখছি যেটা, সেটাতে দেখো ভালো করে। জি স্যার, জি স্যার, ঠিক আছে, বুঝতে তার মানে পেরেছি। এইচ এর মান হচ্ছে 0.2। ওকে, এই জন্য আমরা এখানে 2 × 0.2 স্কয়ার প্লাস a স্কয়ার লিখছি আর কি। এর সব জায়গায় একই, এর মানটা শেষে যে আবার বসাই দিবা। ঠিক আছে, এই তো ব্যাপার। স্যার হ্যাঁ, কোশ্চেন। স্যার এটা যদি স্যার লোয়ার লুপের জন্য বলতেছেন, হ্যাঁ, নিজে বের করো, তা শিখলে তো। এখন বলো তো কি হবে। তো তখন লাল কি স্যার মাইনাস জেড ক্যাপ কি স্যার হবে? মানে জেড ক্যাপ হবে না মাইনাস জেড ক্যাপ হবে, এটা সবসময় ডান হাত দিয়ে নির্ধারণ হবে। জি স্যার। ঠিক আছে, তো ডান হাত দিয়ে তোমার কারেন্টের ডিরেকশন যতক্ষণ পর্যন্ত না বদলাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাইনাস জেড ক্যাপ হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখন লুপের উপরে হোক বা নিচে হোক, এটা প্রথমে কিন্তু ডান হাত নিয়ম দিয়ে জেড ক্যাপ হবে না মাইনাস জেড ক্যাপ হবে ওইটা খেয়াল করতে হবে। ঠিক আছে, পরে তুমি যেহেতু এখানে এইচ এর কিন্তু স্কোয়ার করছো, সেই এইচ উপরে না নিচে ওইটা ধরতে না, কারণ ওখানে স্কোয়ার হচ্ছে আসলে। জি স্যার। ওকে, এইটা হচ্ছে আমাদের জন্য মানে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। স্যার এখানে কি জেড বা জেড ক্যাপ ছাড়া অন্য কোনো ডিরেকশন হতে পারে স্যার? অবশ্যই পারে। ধরো অঙ্ক দিয়ে এমন হয় যে আমি এইভাবে দিয়ে দিলাম দুইটা, বুঝতে পারছো? ধরো এইভাবে দিয়ে দিলাম, এরকম দিলাম, দিয়ে বললাম যে এই জায়গায় বের করো। ঠিক আছে, এইটা মনে করো জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস মনে করো, এখানে কিছু নাই, এটা জেড অ্যাক্সিস, তোমাকে বললাম এখানে বের করো বা এই জায়গায় বের করো, হতে পারে না? তখন এটা ওয়াই অ্যাক্সিস এর উপরে যাচ্ছে বিষয়গুলো, এটা এক্স এটা ওয়াই। তো এই অঙ্কটা ধরো 90 ডিগ্রি ডানে ঘুরাই দিই, তাহলে তো প্রত্যেকটা বিন্দু যেটা জেড ক্যাপ হতো সেটা ওয়াই ক্যাপ হবে। সো এখানে ভ্যারিয়েশন যে কোনো প্রকার হতে পারে। সো অঙ্ক পড়েই ধরে নেবানো যে আমি একদম মানে হুবহু যা পেয়েছে মুখস্থ বসাই দিব। ওকে, এখানে নানান রকম কারেন্ট উল্টাই দেওয়া হতে পারে, দুইটাই উল্টানো হতে পারে, অথবা একটা ঘড়ি কাটার দিকে একটা ঘড়ি কাটার উল্টা দিকে হতে পারে। ওকে, সুতরাং এখানে এই অঙ্ক বহু রকম ভ্যারিয়েশন বানায় দেওয়া সম্ভব। তো সো অঙ্ক করার সময় তুমি দেখবা যে তোমার ডাটাটা কি, এবং তুমি যেটা বুঝছো ওইটা অনুসারে আনসার লিখবা। কখনোই তুমি অন্যটা কপি করতে যাবো না, দেখবা যে অন্যটা আর এক রকম, অথবা তুমি বইয়ের অঙ্কটা আসছে এটা চিন্তাও করবে না। ঠিক আছে, যে ওকে বইয়ের অঙ্কটা আসছে হুবহু দেখে দেখে তুলে দিই আর কি, বা ইন্টারনেটে সার্চ দিলেও হয়তো মানে হুবহু এটা পাবা না, কারণ হয়তো ডাটা বা কোনো একটা ডিরেকশন কোনো একটা অ্যারো উল্টাই দিলেই কিন্তু অঙ্ক ভিন্ন হয়ে যাবে। তো আমরা পরে দেখবো যে ফর্মুলাই ভিন্ন হয়ে যেতে পারে। ফাইনাল সিলেবাস ওইটা আছে আমাদের, এই ফর্মুলাই ভিন্ন। একটা ডাটা আমি যদি মনে করি 10⁻10 হার্টজ না দিয়ে 60 হার্টজ দিয়ে দিই, এটা লো ফ্রিকোয়েন্সি হয়ে গেল, লো ফ্রিকোয়েন্সি ফর্মুলাই আলাদা। তো আমরা যথাসময়ে বিষয়গুলো আলোচনা করবো আর কি। ওকে, তাহলে এটা হলো এটা আরেকটা অঙ্ক। এখন পর্যন্ত আমরা মোটামুটি বার্ডসবার্ট ল দিয়ে এবং বি ক্যালকুলেট করার যে ফর্মুলাগুলো আছে সেগুলোর মধ্যেই ছিলাম। ওকে, সো নেক্সট প্রবলেমে যাই আমরা। তো এইটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল দিয়ে। ঠিক আছে, আচ্ছা একটা মানে কমন রুল বলে দিই, এই অ্যাম্পিয়ার্স ল এর অঙ্কগুলো করতে গেলে ভেরি ভেরি কমন একটা রুল। ওকে, তো কমন রুলটা হলো যে কমন রুল, এবং এই রুলটা অলওয়েজ প্রযোজ্য হবে। কমন রুলটা হচ্ছে যে অলওয়েজ ইউজ দিস ফর্মুলা, দ্যাট ইজ বি ডট ডিএল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আই। এটা তো আমরা ফর্মুলা জানি যে এটা ওভার দ্য লেন্থ উই ক্যান ইন্টিগ্রেট এন্ড উই ক্যান গেট আই। আচ্ছা স্যার মিউ আই হবে না? মিউ আই হবে, এক্স্যাক্টলি, এটা মিউ দিয়ে দেবো। তাহলে এখানে মিউ আই লিখি। আচ্ছা, নিয়ম হলো আই যদি গিভেন থাকে তাহলে এটা, আর আই যদি গিভেন না থাকে তাহলে এক লাইন বেশি হবে। দ্যাট ইজ তুমি এখানে এটা করবা কি মিউ ইনটু ইন্টিগ্রেশন, আই এর মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস। ওকে, তো আবার দ্য সারফেস কিন্তু এটা। সুতরাং এটা তিনটা পার্ট আছে, দেখো এই ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ আই ইজ ইকুয়াল টু মিউ টিএস ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস। তোমার যদি আই গিভেন থাকে তাহলে লাস্ট পার্টটা ইউজ করবে না, আর যদি আই গিভেন না থাকে তাহলে লাস্ট যে পর্যন্ত যেতে হবে তোমাকে, তখন এই মাঝেরটার দরকার নেই। তাহলে এখন আমাদের অঙ্কে আসি।
ঠিক আছে, বলা আছে একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ন, যেটা বলা আছে যে মানে 0 থেকে 0.5 মিটারের একটা রিজিয়ন সিলিন্ড্রিক্যাল রিজিয়ন, তার মানে বোঝা যাচ্ছে যে এরকম একটা সিলিন্ডার টাইপের কিছু। ওকে, তাহলে 0 থেকে, তার মানে এটা 0 থেকে 0.5, তাহলে এটা রেডিয়াস হচ্ছে 0.5, এই যে এটা। ওকে, তো বলা আছে যে এটা মানে এটা এই রিজিয়নে জে এর মান গিভেন আছে যে মানে জেড ক্যাপ 4.5 e to the power -2r অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তো বলা আছে যে ডিটারমাইন দ্য এইচ ফিল্ড ইনসাইড দ্য সিলিন্ডার আউটসাইড দ্য সিলিন্ডার। এক্স্যাক্টলি কতদিনে যে আমরা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য বলছিলাম ওই অঙ্কটাই কিন্তু। ওকে, এখন দুইবার করবো আমরা, তাহলে আচ্ছা এটা মনে করো যে দুইবার আবার লিখি, এটা লেখার দরকার নেই, দেখার দরকার নেই। তাহলে প্রথমে ভিতরে, তাহলে মানে ইনসাইড, নাম্বার 1 ইনসাইড। ওকে, তো ইনসাইড কথাটা অর্থই হচ্ছে যে আর এর মান লেস দেন 0.5, ঠিক আছে, মিটার। তাহলে ইনসাইডে কিন্তু এখানে মানে প্রথম কথা হলো আই দেওয়া নেই, তার পরিবর্তে জে দেওয়া আছে, তাহলে এখানে এই মাঝেরটা ইউজ হবে না, এই ফর্মুলার মাঝেরটা ইউজ হবে না, এবং এইচ দিয়ে লিখবো। সো উইল রাইট ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডিএল, এইচ ডট ডিএল ইজিক্যাল টু আই, তাহলে লিখবো না, তার পরিবর্তে ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস লিখবো। দিস ইজ ডিএস। ওকে, তাহলে আমার বের করার দরকার হচ্ছে এইচ, কারণ এখন তো ডিটারমাইন্ড এইচ ফিল্ড, এটা ইনসাইডে আছে কিন্তু আমরা এটা এইচ ব্যবহার করবো আমরা। তাহলে ডিএল মানে হচ্ছে যে যেহেতু আর এর মান 0.5 এর ছোট যে কোনো ভ্যালুর জন্য প্রযোজ্য, সো উইল রাইট এটা কি, এটা সরাসরি লিখে দেবো, তাহলে এইচ এর মান লিখবো আর এখানে লিখবো টুয়াইস পাই আর। এটা থিওরিতে আমরা গত ক্লাসে যেটা পড়বো সেটা। আচ্ছা, এখন এটা জে ডট ডিএস। ওকে, তো জে ডট ডিএস মানে কি, এটা ইন্টিগ্রেশন দিলাম, জে এর মান লিখলাম, জে এর মান হচ্ছে জেড ক্যাপ, তার মানে তো 4.5 ইন্টু ই টু দি পাওয়ার -2r, এটাও লিখলাম। হোয়াট অ্যাবাউট ডিএস? আচ্ছা, প্রথম কথা আমাদের বুঝতে হবে যে ডিএস আসলে কি, এটা তো বি কেয়ারফুল। ডিএস কি আসলে? ডিএস হচ্ছে যে আর লেস দ্যান 0.5 এমন কোন একটা জায়গায় আর রেডিয়াসের একটা সিলিন্ডার, তার মানে এটার উপরে গায়ের যে কোনো জায়গায়, ঠিক আছে। তাহলে সেটা কি লিখবো বলো? এটা লিখলাম আগে, তারপর ডট দিয়ে কি লিখবো দেখো, বিষয়টা ধরতে পারছো কিনা? স্যার আর ডিআর ডি ফাই। হ্যাঁ, তাহলে ওটা আমাদের লিখতে হবে যে যে এখানে আর মানে নরমালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস, মানে হলো সরি উল্টা হয়েছে যে এই যে অ্যাম্পিরিয়ান লুপটা যে সারফেস তৈরি করছে ওই সারফেসের উপরে ছোট একটা এরিয়া এই জায়গায়, তাহলে ওইটা তো উপর দিকে গেলে এটা জেড ক্যাপ দিয়ে, তাহলে ডিরেকশনটা আগে লিখি, তাহলে জেড ক্যাপ লিখলাম, জেড ক্যাপ। তো জেড ক্যাপ যেহেতু লিখছি তাহলে বাকি দুটো ডি লাগবে, তাহলে বাকি দুটো হচ্ছে কি ডি আর ডি ফাই, আর ডি ফাই লিখেছি এক্সট্রা আর দেবো। তো এখানে ইন্টিগ্রেশনের মানে সংখ্যা কিন্তু দুইটা হয়ে যাবে তাহলে, তাই না? কারণ এখানে তো দুইটা আর আছে, একটা ডি আর একটা ডি ফাই, সো জাস্ট পুট ইট। এই যে এখন লিমিট দুইটা কেন দিলাম, কারণ এখানে ডি আর ডি ফাই দুইটা আছে, এই জন্য দুইটা আসছে। তাহলে আর এর লিমিট হবে 0 টু, কেন এই 0.5 এর নিচে যে কোনো রেডিয়াস, তো 0 টু মানে 0.5 না, 0 টু আর, সো উইল রাইট ইট 0 টু আর, কারণ আর এর মান যেখানে 0.5 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালু, তাহলে এটা 0 টু আর, আর ফাই হচ্ছে পুরো সিলিন্ডার ইউজ হয়েছে, সো 0 টু 2 পাই। ইজ ইট ক্লিয়ার? এখন এটার উপরে কাজ করে যা হবে ওইখান থেকে এইচ বের হয়ে যাবে। এবং যদি তুমি ভেক্টর সহ চাও তাহলে এইচ এর ডিরেকশন দিবা ফাই ক্যাপ, কারণ মানে এইচ এর ডিরেকশন কে সিলিন্ডারের গা ঘেঁষে ভিতর দিকে, সো এটা ফাই ক্যাপ দিবা, তারপর হচ্ছে বাকি যা থাকে পুরোটা লিখে ফেলবা। তাহলে এইটা হলো ইনসাইড। তাহলে হিন্টসটা সবাই ধরতে পারছে কিনা? ইজ ইট ক্লিয়ার? বলো কোথায় অসুবিধা বুঝতে? আচ্ছা, এটা হিন্টসটা দিয়ে দিলাম, তাহলে বাকিটুকু নিজে করে ফেলো। স্যার 2 পাই আরটা কি স্যার, এটা কি ফাই এর ভ্যালুটা স্যার নাকি স্যার? না 2 পাই আর হচ্ছে যে ধরো যে লেফট সাইডে ইন্টিগ্রেশন অফ, এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডিএল, মানে কি এইচ ডিএল সোজা কথা, কারণ এইচ আর ডিএল এর ডিরেকশন তো একই, তাই তো? তাহলে এইচ ইন্টু ডিএল ইন্টু কট 0। আচ্ছা, এটা হলো ওভার দ্য লেন্থ। এখন এইচ ইজ কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি তোমার এই যে অ্যাম্পিরিয়ান লুপ যেটা ধরেছো এইটার পরিধি পেরিমিটার, তাহলে ওইটা তো কোনটা
একটা বৃত্তাকার পাথের টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসলে যে পেরিমিটারটা তৈরি হয় সেটা, সেই জন্য 2 পাই আর। বোঝা গেছে না জানি? তাহলে এটা হলো ইনসাইড। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট দ্য আউটসাইড, নাম্বার 2। তাহলে আউটসাইড, এটা আউটসাইড মানে হলো যে আর গ্রেটার দ্যান 0.5। তাহলে বোঝা যাচ্ছে যে এইবার আমি লুপটা ধরবো, এই যে এইভাবে বড় একটা লুপ ধরবো যেটা কিনা বাইরে চলে যায়, একেবারে গত দিনের এক্সাম্পলটার মতোই, ওই যে আমরা অ্যাপ্লিকেশন এক্সাম্পল করছিলাম যে একটা ওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়্যারের ভিতরে, ওয়্যারের উপরে, ওয়্যারের বাইরে, ঠিক আছে। তাহলে আউটসাইড যেটা 0.5 এর চেয়ে বড় এখন। তাহলে এইবার কি হবে? এবার কিন্তু লেফট সাইড ঠিকই থাকবে, সো আমি ডাইরেক্ট লিখে দিলাম h × 2 পাই আর, কারণ এখানে কিন্তু পাই, এখানে কিন্তু আর ইজ এ ভেরিয়েবল, বিকজ 0.5 এর চেয়ে উপরে যে কোনো জায়গায় কিন্তু আর এর মান হতে পারে। ওকে, ইজ ইকুয়াল টু হোয়ার নাও উইল ইউজ দ্য ডাবল ইন্টিগ্রাল, তারপর এখানে লিখবো z ক্যাপ ইজ 4.5 × e⁻²r, তারপরে এখানে ডট দেবো, ঠিক আছে, ডট দিয়ে এই অংশটা বিশেষণ চেঞ্জ হবে না, আর dr d5, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর এর ভ্যালু যে পর্যন্ত আমাদের চার্জ বিদ্যমান তার বাইরে তো যাবে না। আমার যদিও লুপটা ধরছি অনেক বাইরে, কিন্তু এখানে 0 থেকে এটা কনস্ট্যান্ট 0.5 হয়ে যাবে, কারণ এইখানকার যে ইন্টিগ্রেশন, রাইট সাইডের যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনে কিন্তু মানে পুরো চার্জটাই কভার করছে, একটা ভেরিয়েবল পার্ট না, পুরো আমাদের চার্জের পুরো অংশটাই কভার করছে। কিন্তু ফর দিস রিজন এটা 0 to 0.5 লিখতে হবে। এখানে 0টা আর লিখলে হবে না আগেরটার মতো, কারণ আগেরটা কিন্তু আর এর মান 0 থেকে 0.5 এর মধ্যে যে কোনো ভ্যালু হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে যেহেতু আমি চার্জ হিসাব করার জন্য এটা ব্যবহার করছি আর কি, ক্যালকুলেটর মানে তোমার আই হিসাব করার জন্য ব্যবহার করছি, এই জন্য 0 থেকে 0.5 এর বাইরে তো আর এখানে কোনো আই নাই, ফর দিস রিজন এটা 0 থেকে 0.5 হবে, আর ফাইল লিমিট 0 to 2 পাই হবে। এইখান থেকে বের করবা। অঙ্কের ভ্যারিয়েশন গুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। যেমন আমি হয়তো এখানে তোমার মানে সংখ্যা বানাই দিতে পারি, যেমন আমি বললাম যে এই জায়গাগুলোতে তোমার এইচ বের করো, আমি বলে দিলাম যে আর ইজিক্যাল টু 0 তে একবার বের করো, আর ইজিক্যাল টু 0.3 তে একবার বের করো, আর ইজিক্যাল টু 0.5 এ একবার বের করো, আর ইজিক্যাল টু 0.7 এ একবার বের করো, 4টা বিন্দু দিয়ে দিলাম। তাহলে এই অঙ্কটা আগে একবার করবা, ঠিক আছে। করার পরে যখন দেখবো 0.3 কি ভিতরে না বাইরে, ভিতরে, তাহলে প্রথমটার ফর্মুলাতে বসাই দিব 0.3, ঠিক আছে। 0.5 কোথায়? এটা উপরে যখন বলবে তখন কিন্তু দুইটা যে কোনোটাতে বসানো যায়, এন্ড দ্য আনসার উইল বি দ্য সেম। ওকে, আর যদি বলে 0.7, তাহলে তখন 0.7 তো সিলিন্ডারের বাইরে, তখন এই দ্বিতীয়টা ব্যবহার করবা। এই জন্য টিউটোরিয়াল ক্লাস লাগবে, ঠিক আছে। তোমার মানে কনসেপ্টগুলো, তোমার ভ্যারিয়েশনগুলো দেখা, ভিডিও যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু ওই পরে দেখবো, চিন্তা করলে আর হবে না, সময় হবে না। দেখবো অনেকগুলো সাবজেক্ট করো তোমরা, তো দেখবা যে পরে যে একসাথে অনেকগুলো বোঝা হয়ে গেছে একটা, তখন তোমার একটা খুব মানে এইভাবে খুব ধীরে স্থির ভাবে একটা দেখা সম্ভব হবে না, কিন্তু ছুটির দিনগুলো কাজে লাগাইতে হবে। ওকে, বা তুমি দিনে রেগুলার যেটা ওটা করে ফেলবে আর কি। যদি না করো তাহলে কিন্তু ওই সময় দেখবা যে অন্য সাবজেক্টের চাপ আছে, কুইজ আছে, ক্লাস টেস্ট আছে, ল্যাবের ভাইবা আছে, এটসেট্রা বহু কিছু থাকবে, তখন কিন্তু এগুলো দেখার সময় পাবে না, তখন দেখা যাবে যে তোমার এটা বোঝা হয়ে গেছে, পারতেছো না আর। ওকে, এই জন্য যেমন গত টিউটোরিয়ালের ভিডিওটা অনেকে মনে হয় দেখো নাই, আমি তো টের পাচ্ছি আর কি, কারণ ঠিক যে কোশ্চেন করছে ওই কোশ্চেনের আনসার গত টিউটোরিয়াল ক্লাস করলে কিন্তু কিছু কিছু প্রশ্নের আনসার নিজে পারার কথা ছিল আর কি। প্লাস গত থিওরি ক্লাসও অনেকে করো নাই, বা করলেও হয়তো তুমি আপ টু ডেট না আর কি। আপ টু ডেট না থাকার কারণে কিন্তু তোমার এটা অনেক জায়গায় আটকাচ্ছ আর কি, নিজেই বুঝতে পারছো যে সহজ একটা জিনিস যেটা ক্লাস নোটেই আছে। ক্লাস নোট দিনেরটা দিনে তুলে ফেলতে হবে, কিন্তু বারবার বলছি আমি, ক্লাস নোট দিনেরটা দিনে তুলে ফেলবে আর কি। একটু কষ্ট হবে, কিন্তু পরে কষ্ট বেঁচে যাবে। তোমার ওই পরীক্ষার আগের দিন মানে রাত 11টার সময় তোমার চুল যেতে হবে না, এই যে আমার এখন কিছু পারি না, এখনো সব বাকি। এই জন্য কিন্তু তুমি যদি মানে প্রেশারটাকে ইউনিফর্ম রাখতে পারো, একদম ফ্রম বিগিনিং অফ দ্য টাইম স্টার্ট টু দ্য এন্ড, তাহলে অতটা প্রেশার লাগবে না। ওকে, আর এখানে তো এমন সাবজেক্টও না যে তোমার এখানে একটা সাজেশন দিয়ে দিলাম 10টা কোশ্চেন, তবে যদি 8টা আসবে, ঠিক আছে, এরকম না আর কি। তো এটা ফুললি কনসেপশনাল একটা সাবজেক্ট, যদি কনসেপ্ট না থাকে
একটু ঘোরাই টোরাই তো দেওয়া হবে, কারণ যেহেতু অনলাইন পরীক্ষা তো একটু ঘোরাই টোরাই দেওয়া হবে। তো অনেকে যারা চিন্তা করছে যে অনলাইন পরীক্ষা, সো আমি সার্চ দিয়েই পেয়ে যাবো বেশিরভাগ। এটা আগে বলছিলাম যে গত 2-3 সেমিস্টারের ওয়ার্ক বুক টুক সাথে নিয়ে বসলাম, জাস্ট টেক্সট বুকের সলিউশন, রেফারেন্স বুকের সলিউশন সব সামনে আছে, কোন কোশ্চেন দিবে। পরীক্ষা হলে দেখলা যে মানে একই কোশ্চেন আছে, একটু ডাটা চেঞ্জ, সামান্য একটু কনসেপ্ট ঘোরানো, যেহেতু কনসেপ্ট ক্লিয়ার না পারি না। এটা ফাইনালেও ঘটতে পারে, এই জন্য আগে থেকে সতর্ক করলাম আর কি। ওকে, এটা মিডিয়া হয়তো অনেকে এটা খেয়াল করছো বা ক্লাস টেস্টগুলোতেও খেয়াল করছো যে হুবহু সার দিয়ে নাও পাইতে পারো আর কি। তো আমি যেগুলো ক্লাসে বলি ওইগুলো ভালো মতো মনোযোগ দিয়ে শুনলে দেখবা যে খুব একটা কষ্ট হচ্ছে না। এই জন্য দেখেছি যে হাইস্ট মার্ক সবসময় 40ই হয় আর লোয়েস্ট মার্ক 0ই হয়, যত কঠিনই হোক। মিডিয়া তো হাইস্ট 40 ছিল, লোয়েস্ট তো 0 ছিল মনে হয়, যাই হোক এটা সবসময় হয় আর কি। ওকে, তো যাই হোক এইটা হলো যে এটা মানে তুমি ক্লাস সিনসিয়ার থাকলে ফুল মার্কস পাবা, কোনো চিন্তার কারণ নাই, কিন্তু কোনো টেনশন নাই। কিন্তু তোমার যদি মনে করো যে ওকে আমি তো মানে 3-4টা লেকচার জমাই ফেলছি, ওগুলো এখনো শেষ করিনি, তো দেখবা যে মানে পরে যেগুলো আসছে ওগুলোও পারছো না, আগের গুলো শেষ হচ্ছে না। এই জন্য দিনেরটা দিনে করে ফেললে সহজ লাগবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। দিস ইজ নট নিউ। এখানে বলা হচ্ছে যে ইন এ সার্টেন কন্ডাক্টিং রিজিয়ন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন, দ্যাট ইজ গিভেন। এটা বোল্ড করে দেওয়া মানে কিন্তু অ্যারো সাইন আছে এখানে। আচ্ছা, মনে রাখবো যে আমরা যখন আমি ফাইনালে কোশ্চেন দেবো তখন রিটাইপ করা হবে, তো এখানে অ্যারো দিয়ে দিব ঠিক মতো। আর বইয়ের কোশ্চেনগুলো সাধারণত যেটা হয় যে এটা ভেক্টরগুলো বোল্ড করে লেখা থাকে, এই জন্য অ্যারো দেওয়া থাকে না, কিন্তু আমাকে আনসার করার সময় অবশ্যই অ্যারো সহ আনসার করতে হবে। তো মিডের খাতায় কিছু কিছু খাতায় দেখছি যে অ্যারো ইউজ করা নাই আর কি, বা আমি যে একটা মানে ওয়ার্নিং দিয়েছিলাম এটাও খেয়াল করো নাই। সেটা হলো যে যখন তুমি একটা ভেক্টর লিখবা পরীক্ষার খাতায়, তখন তুমি তো বইয়ের মতো বোল্ড করতে পারবে না, বোল্ড করে একটা ভেক্টরকে ডিনোট করলে আর কি, ওটা তো তুমি করতে পারবে না, এই জন্য তোমাকে অ্যারো সাইন দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি খুব বেশি পাইছি আর কি, সেটা হলো যে তোমার দরকার ডট প্রোডাক্ট, মাঝখানে কোনো ডট ক্রস কিছু নাই। আমি তো ধরো এটা এইচ, হ্যাঁ মনে করো তোমার দরকার হচ্ছে ডট, মনে করো ডিএল, এটা দরকার তোমার এইচ ডট ডিএল দরকার, তো এখানে এই যে এই ডটটা দিতে ভুলে গেছো। হ্যাঁ, তো এখন তুমি এটা কি লিখছো এইচ ডিএল, এইখানে কোনো সাইনই নাই, এইখানে কিছুই নাই, তো এইটা তো কোনো মিনিং নাই, এটা তোমার তো বুঝতে হবে এটা। আর আমরা তো জানি যে এখানে ডট দিলে একরকম মিনিং, কিছুই না দিলে এখানে ডিফাইন্ডই না, কারণ দুইটাই ভেক্টর। যদি ক্রস দিই তাহলে ভিন্ন রকম মিনিং। যেহেতু আমরা জানি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এক একটা এক রকম হয়ে যাবে, পরে দেখবো যে ডেল সহ থাকলে তো এক একটা এক রকম। আর যদি সিম্পল দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর পাশাপাশি কোনো সাইন ছাড়া ডট ক্রস কিছু নাই, এটা রাখাই যায় না। তো এরকম খাতা অনেকগুলো পাইছি আর কি। তো তুমি যদি ফাইনালে একই কাজ করো তাহলে কিন্তু পার্শিয়াল মার্কিংও হবে না, কারণ এইটা তো গ্রস মিস্টেক। তুমি হয়তো তোমার এখানে একটা ডট দেওয়া না দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো তোমার একটা মার্ক দিলাম 10 একজনের, আর একজনের দিলাম একটা ডট সহ 10, দ্বিতীয়টা কি হবে? এটা দ্বিতীয় 0 হয়ে যাবে প্রায়। 0.1 কোনো কিছুর সাথে তো অ্যাড হয়ে বাড়ে না আসলে। তোমার গ্রেডে বাড়বে এটা, 0.1 কোনো কিছুর সাথে যোগ করে দিলে কি বাড়বে কিছু? বাড়বে না তো, ঠিক আছে, ওইটাই রয়ে যাবে, কারণ এটা তোমার অ্যাপ্রক্সিমেশনে সফটওয়্যারে বাদ দিয়ে দিবে আর কি। তুমি হয়তো পেয়েছো যে মনে করো যে তোমার 88.1, ওটা 89 হবে না, তো সফটওয়্যারে দিবে না ওটা। খেয়াল রাখবো আর কি, এখানে ডট করেছে এগুলো, এই জিনিসগুলো যেন আমরা ঠিকমতো দিই আর কি। আচ্ছা ওয়েল, এটা খুব স্টেট কাট অঙ্ক। স্টেট কাট অঙ্ক কেন? কারণ এখানে বলা হয়েছে এইচ আছে, তোমার বের করতে হবে জে। ওকে, তাহলে এটা সরাসরি যেও কিন্তু ভেক্টর, যেও একটা ভেক্টর, তাহলে এটা কিন্তু সরাসরি আমি শুধু ফর্মুলা লিখে দেবো তাহলেই পারবা। এটা কার্ল অফ এইচ, ঠিক আছে। এটা এই ফর্মুলা পাইছো কোথাও? পাইছো? হ্যাঁ, এটাও অ্যাম্পিয়ারস ল, তাই না? হ্যাঁ, অ্যাম্পিয়ারস ল, বাট এটা ডিফারেনশিয়াল ফর্ম, তাই না? সো দিস ইজ ডিফারেনশিয়াল ফর্ম। এটা গত ক্লাসে আমরা থিওরি ক্লাসে লিখেছিলাম আর কি। সো ডিফারেনশিয়াল ফর্ম আবার লিখে দিলাম। ওকে, এখন এটার কার্ল নিলেই হয়ে যাবে। এটার কার্ল নিয়ে বা সোজা কথা। সো জাস্ট পুট দ্য ভ্যালুজ হিয়ার। ওকে, এই পুরোটা নিয়ে আসো এখানে, নিশ্চয়ই রেজাল্ট বের করে দাও।
ওকে, তো সরাসরি এইচ এবং জে এর মধ্যে কোনো রিলেশন যদি কখনো চায় মানে দিয়ে কোনো কিছু আমাদের অঙ্কে আসে, তাহলে এইচ দেওয়া আছে জে বের করতে হবে, অথবা জে দেওয়া আছে এইচ বের করতে হবে। ঠিক আছে, জে দেওয়া আছে এইচ বের করতে গেলে আগের পেজের নিয়ম ইন্টিগ্রাল ফর্ম, ওটা বেটার আর কি। ঠিক আছে, আর যদি মনে করো যে এইচ দেওয়া আছে জে বের করতে হয়, সরাসরি স্টেট কাট এটা কার্ল নিয়ে নিবা। ওকে, সো এটা আমি করে দিব না, আমি শুধু ফর্মুলাটা বলে দিলাম। এবং পরীক্ষা মানে এখানে পেয়ার করে তোলার সময় কিন্তু অবশ্যই ঠিক মতো লিখো আর কি। ওকে, আর এখানে একটা অঙ্ক আছে, দেখো যে এটা অ্যাম্পিয়ারস ল। আচ্ছা, এখানে মনোযোগ দিয়ে অঙ্কটা খেয়াল করো। তো এখানে ফিগার দেওয়া আছে, ফিগারটা খুব ভালো করে দেখো যে এখানে তার আছে কিন্তু প্যাসাইটেসাই দেওয়া। ওকে, প্যাসাইটেসাই দেওয়া তার, এবং দুইটা না গুলাই আর কি। এ নাম্বারটা আগে করি, তারপর বি নাম্বার। দ্যাট ইজ পাথ 1 হচ্ছে এ নাম্বার, হচ্ছে পাথ 1, এই যেটা। তাহলে এ নাম্বারটা আগে করি। আচ্ছা, এখানে অঙ্কটা খেয়াল করো আগে। সেটা বলা হচ্ছে যে কি কি আছে এখানে। I1 এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে যে উপরের লুপ দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তুমি এটা ডান হাতের আউটগুলো দিয়ে পেঁচিয়ে ধরবে আর কি। ঠিক আছে, পেঁচিয়ে ধরলে দেখো রুলটা ভালো করে খেয়াল করি যে এখানে বলা আছে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল, এটা লিখবো। তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল এটা লিখতে চাচ্ছি আমরা, বি ডট ডিএল এটা ইকুয়াল টু লিখতে চাই, ক্লোজ ইন্টিগ্রাল ওভার দ্য লাইন। তাহলে একটা জিনিস খেয়াল করো, মানে আমি তো জানি যে মিউ নট আই, কিন্তু উইথ কারেন্ট সাইন চিহ্ন, এইটা তো আমরা এর আগে যেটা মানে চিহ্ন সহ যেটা লিখেছিলাম ওইটা কিন্তু একদম মানে কারেক্টলি লিখতে হবে। তাহলে মিউ নট আগে লিখে ফেলে, মিউ নট নিয়ে আমাদের চিন্তার কারণ নাই। তো তোমাকে দেখতে হবে যে এই লুপের ভিতরে যে যে কারেন্ট পড়ে ওই কারেন্ট এখানে এই ব্র্যাকেটে যোগ উইথ প্রপার সাইন। আচ্ছা, ভালো করে খেয়াল করি। তো এই লুপের মধ্যে কোন কোন কারেন্ট পড়ে? একটা হচ্ছে I1 যেটা যে এই লুপে এইভাবে ঢুকছে, আর একটা হলো I2 যেটা হচ্ছে এই লুপ থেকে এইভাবে বের হচ্ছে। এখন তুমি প্লাস I1 নিবা নাকি মাইনাস I1 নিবা, এটা ডিপেন্ড করে কার উপরে, ভালো করে খেয়াল করতে হবে। তুমি ডান হাত দিয়ে এই লুপটাকে, ডান হাতের 4টা আঙুল দিয়ে লুপটাকে পেঁচাই ধরো, পেঁচাই ধরে তুমি বুড়ো আঙুল ছেড়ে দাও। ছেড়ে বুড়ো আঙুলটা কি I1 কে অপোজ করছে নাকি তোমার 8 করছে? অপোজ করছে, তাহলে মাইনাস I1। ঠিক আছে, আর তোমার একই হাতের ডান হাতের মানে বুড়ো আঙুলটা দ্বিতীয়টার ক্ষেত্রে কি অপোজ করছে না 8 করছে? না স্যার, অপোজ করে না সেটাতে স্যার। 8 করছে, তাহলে এটা প্লাস I2। জি স্যার, জি স্যার। দেখো কোথায় বুঝতে অসুবিধা? ওকে, কারো অসুবিধা বলো, অসুবিধা আছে কারো? ওকে, তাহলে এখন না ভ্যালু বসাও এটাও। ঠিক আছে, ভ্যালু বসাও। তাহলে ভ্যালু বসালে যা হবে, ওকে, সব ডাটা গিভেন আছে, সব ডাটা গিভেন আছে। তাহলে কিন্তু মিউ নট ইনটু এন কত -5 হচ্ছে I1 এর মান। I1 আসলে 5, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, -5। আচ্ছা, আর এটা হলো +3, কারণ এটা 3 হচ্ছে I2 এর মান, সো 3। তাহলে এখানে -2 ইনটু এখানে কত 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, তাহলে 8 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 এটসেট্রা, এই জাতীয় কিছু একটা। ওকে, তো এটা যেহেতু টেসলা আছে আর মিটার আছে, তো ইউনিটটা হয়ে যাবে টেসলা মিটার। ওকে, আচ্ছা, এনি কোশ্চেন? বিতে যাওয়ার আগেই বলো এনি কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিতে চলে যাই এবার। তো বিতে আবার আমরা ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল নেব, বি ডট ডিএল। তাহলে লক্ষ্য করো বিতে কিন্তু বেশ ভালো রকম প্যাচ আছে। আচ্ছা, লুপটা কিন্তু একদম প্যাসাইটেসাই দেওয়া, কিন্তু অলরেডি ওর কিছু নাই। দেখো আমি বুদ্ধি শিখাই দিচ্ছি, সেটা খেয়াল করো। কোন কোন জায়গায় কারেন্টটা লুপের মধ্যে ঢুকছে, এরকম কয় জায়গা আছে? 3টা। এখানে একটা, আচ্ছা এখানে একটা, এটা আমি যেখানে ডট দিলাম একটা, এখানে একটা, এখানে একটা আছে, আর এখানে একটা।
এই 3 জায়গায় কিন্তু লুপের মধ্যে কারেন্ট হয় ঢুকছে না বেরোচ্ছে এটসেট্রা। মিউ নট আগে লিখে নিলাম। এবার এখানে ব্র্যাকেটে বেশ কিছু জিনিস লিখবো আমরা। সবচেয়ে বামেরটা আগে বলো। খেয়াল করো তুমি এই যে অ্যারো দিয়ে এখানে ঢুকছো, এখান থেকে অ্যারো ডিরেকশন কিন্তু এখানে এরকম, এই অ্যারোটা যে এই অ্যারোটা কিন্তু উপর দিয়ে এইভাবে পেঁচিয়ে পিছন দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো যে তুমি যদি ডান হাত নাম ইউজ করো তাহলে I1 এর বিপরীতে না I1 এর দিকে? স্যার এটা বিপরীত দিকে না? বিপরীতে স্যার তাহলে মাইনাস I1। বিপরীতে স্যার। তাহলে একদম বামেরটার কাজ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসো মাঝেরটা, এই যে এটা ভালো করে খেয়াল করো। আমি আমার বোর্ডের দিকে ভালো করে তাকাও। আমি কিন্তু এটা কিছু বোর্ডে কিছু মনে করো যে আঁকছি, খেয়াল করো। এই যে এইটা হলো এইটা এই যে আমি একটু আচ্ছা অন্য কালি ইউজ করি। স্যার মাঝখানে স্যার। হ্যাঁ হ্যাঁ এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এইটা নিয়ে কাজ করছি এখন। তাহলে এইটার জন্য মানে তোমার এখানে লুপের ভিতরে ঢুকছে না লুপ থেকে বেরোচ্ছে? লুপ থেকে বের হচ্ছে স্যার। হ্যাঁ, তার মানে I1 এর উল্টা দিকে। তার মানে এইটা কি লিখবো? স্যার পজিটিভ। এটাও নেগেটিভ। হ্যাঁ, তাহলে এবং এখানে কারেন্টটাও কিন্তু মাইনাস, মানে I1, তাহলে মাইনাস I1 এগেন। ওকে, এবার এসো ডানে একটু সোজা। খেয়াল করো যে তোমার I2 কিন্তু যাচ্ছে উপর দিকে, কিন্তু আমার কোনটা আসছে নিচের দিকে না উপর দিকে? লুপ অনুযায়ী উপরের দিকে যাচ্ছে এটা তাহলে। হ্যাঁ, তার মানে লুপ কিন্তু এইটারটা। হ্যাঁ, তা এই লুপ অনুযায়ী তোমার অপোজিট, তার মানে হ্যাঁ, তাহলে এইটা মাইনাস I স্যার মাইনাস আই। ঠিক আছে, তো এরকম প্যাচ যদি থাকে, ঠিক আছে, তাহলে এখানে যে জায়গায় লুপের ভিতরে ঢুকছে বা বেরোচ্ছে ওই জায়গায় তোমার বুড়ো আঙুলের ডিরেকশন আর দেওয়া কারেন্টের ডিরেকশন কম্পেয়ার করবা। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন। স্যার তাহলে কি স্যার আমরা কি স্যার আগের কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করব? যেমন স্যার ফার্স্টে স্যার I1 টা স্যার আমাদের এখানে মানে নিচ দিকে নামতেছে স্যার। হ্যাঁ, কিন্তু আমার বুড়ো আঙুল যাচ্ছে উপর দিকে। আমার বুড়ো আঙুল যাচ্ছে উপর দিকে। ঠিক আছে, ধরো খেয়াল করো বিষয়টা, এটা খেয়াল করো বিষয়টা। ওকে, ধরো এটা আমার বুড়ো আঙুলটা। আচ্ছা, এখন লক্ষ্য করো বিষয়টা, খেয়াল করো। তোমার আমি এই যে একদম 1 নম্বর লুপেরটা বিস্তারিত বলছি, দেখো। প্রথমটা হচ্ছে তোমার এইটা তো আমাদের বুড়ো আঙুলটা। বুড়ো আঙুল মানে উপর দিকে কিন্তু এটা। তাহলে এই যে 1 নম্বর যেটা আছে, 1 নম্বরটা যদি আমি বলি এটা হলো 1 নম্বর লুপ এটা। তাহলে তোমার বুড়ো আঙুল যাচ্ছে উপর দিকে, কিন্তু I1 ঢুকছে নিচের দিকে। তাহলে কি তোমার বুড়ো আঙুলের ডিরেকশন আর I1 কারেন্টের ডিরেকশন এক হলো? জি না স্যার, বিপরীত হলো। এর জন্য মাইনাস I1 লিখছি। এই যে বামপাশে এটা মাইনাস I1 লিখছি। ঠিক আছে, আচ্ছা এবার I2 জন্য বলি। তাহলে I2 কিন্তু এইভাবে এটা, ঠিক আছে। এখন I2 যাচ্ছে এদিকে আর তোমার বুড়ো আঙুল যাচ্ছে ওটাও কিন্তু একই দিকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে এই কারেন্টটা উপর দিকে যাচ্ছে আর তোমার বুড়ো আঙুল যাচ্ছে উপর দিকে। তাহলে এটা একই, এই জন্য এটা প্লাস I2। এইভাবে তোমার নিচে যে লুপটা আছে ওটা কিন্তু পেছন, কিন্তু যে জায়গায় তোমার মানে কারেন্টের ডিরেকশন বিবেচনা করছো ওই জায়গায় তোমাকে হিসাব করতে হবে। যেমন একদম বামেরটা তোমার কিন্তু মানে ওই 4 আঙুলকে তুমি একদম কারেন্টের অ্যারোর উপরে বসাই দাও, একদম বামে। ধরো যে এই বাম পাশে যে লুপটা আছে একেবারে বামের যে অংশটা তোমার ওই যে মানে কোডটাকে যেখানে এনক্লোজ করছে ওই জায়গায় তুমি অ্যারোর উপরে ডান হাতে 4টা আঙুল বসাই দাও। ঠিক আছে, তাহলে তোমার বুড়ো আঙুলকে নিচের দিকে যাচ্ছে না উপর দিকে? নিচের দিকে। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে উপর দিকে। এই I1 তো সব জায়গায় যে উপর দিকে, তাই বিপরীত, এই মাইনাস I1। এইভাবে যে জায়গায় কারেন্টটা লুপের ভিতরে ঢোকার চেষ্টা করছে ওই জায়গায় তোমাকে এইভাবে চিন্তা করতে হবে। ইজ ইট ক্লিয়ার? স্যার এইটা শুধুমাত্র I1 আর I2 উপর দিকে দেওয়া বলে এরকম আসছে। যদি স্যার তাদের ডিরেকশন গুলো স্যার এদের অনুযায়ী দেওয়া থাকতো তাহলে তো স্যার এগুলো পজিটিভ হতো। হ্যাঁ, তোমার এটা কিন্তু ধরো পরীক্ষায় যেটা দেওয়া হবে এটা হুবহু এটা না দিয়ে এটা বদলাই দেওয়া হইলো। হ্যাঁ, তো তখন তো মনে করে ডিরেকশন বদলাই হোক বা যে কোনো লুপের কারেন্ট বদলাই দেওয়া হোক, সোজা কথা হলো তুমি মুখস্থ করে পারবা না। ঠিক আছে, ও তো ক্লাসে বলছিল সবগুলো নেগেটিভ, তাহলে বি নাম্বার এমন হয় সবগুলো মাইনাস নেগেটিভ হবে। এইটা চিন্তা করলেই কিন্তু তোমার ভুল আনসার চলে আসবে।
যে ক্লাসে তো ডিটেইল ক্লাস অঙ্কটা করছিলাম, তো বি নাম্বারে তো স্যার সবগুলো নেগেটিভ লিখছিল। ঠিক আছে, তাই সবগুলো নেগেটিভ লিখে দিই, কারণ তুমি এটা যেহেতু একই রকম দেখতে হলেও যে তুমি যে একই কোশ্চেনের আনসার করছো এমন নিশ্চয়তা অনলাইন পরীক্ষার ক্ষেত্রে দেওয়া যায় না। ক্লাসরুমে অনেক সময় আমরা এটা দিতে পারি আর কি, কারণ ক্লাসরুমে তো তখন ওটা তোমার বাসা থেকে প্রিপারেশন নিয়েই আসতে হচ্ছে, সুতরাং ওইখানে কিন্তু কিছু পরিচিত অঙ্ক থাকবে। কিন্তু যেহেতু এই টাইমস্টার আমরা আশা করছি যে হয়তো লাস্ট পর্যন্ত আমাদের অনলাইনেই পরীক্ষা হবে, সুতরাং তোমার এখানে যেহেতু সবকিছু মানে ওপেন থাকবে এই জন্য একেবারে হুবহু দেওয়া হবে না, তুমি দেখে দেখে তুলে দিতে পারো, এরকম সিচুয়েশন আমাদের সামনে আসবে না আর কি। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এই অঙ্কে এই ধরনের অঙ্ক তোমরা মনে করো যে একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে, বুঝে করবো আর কি। আচ্ছা ওকে, তাহলে আমরা পরের ইস্যু চলে যাই। আচ্ছা, এটা হলো প্যারালাল ওয়্যারের অঙ্ক। তো প্যারালাল ওয়্যারে অঙ্কটা বোঝার চেষ্টা করি। তো অঙ্কটা বলা হচ্ছে যে এখানে 3টা ওয়্যারের মুখ দেখা যাচ্ছে আর কি, মানে সোজা কথা হলো 3টা ওয়্যার, এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কিন্তু এরা কিন্তু এর শুধু মুখটা দেখছি আমি, এই যে এটা তখন কি দেয়ার প্যারালাল, এবং কারেন্ট ঢুকছে হচ্ছে যেহেতু ক্রস চিহ্ন আছে তাহলে সবগুলো দিয়ে কারেন্ট ঢুকছে, এই যে তার মানে এটা এদিকে কারেন্ট যাচ্ছে, এটার এদিকে কারেন্ট যাচ্ছে, এটা এদিকে, শুধু মুখটা আঁকছি আমি। মানে সোজা কথা হলো তোমার হ্যাঁ 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 যেটাতে করা ওটাতে ভিতরে, হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, যেটা করা দেওয়া আছে ওটা ভিতরে যাবে, যেটা ডট দেওয়া আছে বাইরে, নো প্রবলেম। আচ্ছা, 3টা লং প্যারালাল ওয়্যার আছে, এখন বলছে কি এই যে 3 নাম্বার যে ওয়্যার, এই ওয়্যারের উপরে এখন টোটাল ফোর্স বের করতে হবে। ঠিক আছে, এখন তাহলে একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে যেহেতু ফর্মুলাটা সবসময় জোড়াই প্রযোজ্য, এই জন্য মানে 1 নাম্বার আমার 3-এর উপরে কিন্তু মানে টোটাল ফোর্স বের করতে হবে, তাহলে 1 আর 3-এর কাজ আগে করে নেব। তাহলে এটা যোগ করে এদের মধ্যে অ্যাট্রাকশন না রিপালশন, বলো দুইটা একই রকম, রিপালশন, মানে দুইটাই হচ্ছে ঢুকছে একই দিকে যাচ্ছে, রিপালশন, তাহলে রিপালশনের ডিরেকশন হবে এইদিকে। ধরা যাক এটা F1, ঠিক আছে, তো এটা বের করে নেব। আচ্ছা, আমি এটা সহজ হবে যদি আমি প্রথমে ম্যাগনিটিউডটা বের করে নিই, পরে ওইটা যোগ করে দিব। তাহলে এটা F1 লিখলাম, F1 = প্রথমে ম্যাগনিটিউডটা লিখি আমি। ওকে, তাহলে F1 এর জন্য ফর্মুলা কি, ধরো এআর চিন্তা করি, তাহলে মিউ নট, এখানে কত হবে, দুইটা কারেন্ট আছে, একটা I1 আর একটা I3, তাহলে উইল রাইট I1 I3 ডিভাইডেড বাই টুয়াইস পাই ইনটু এই দৈর্ঘ্যটা লাগবে, ধরা যাক সেটা D1, তাহলে এটা হলো D1। ওকে, তাহলে D1 কি মানে পিথাগোরাস দিয়ে বের করে ফেলা যাবে, আই থিংক সবাই বুঝো ব্যাপারটা। আর I1 আর I3 কোশ্চেনে দেওয়া আছে, আর পার ইউনিট লেন্থ বলেছে, সুতরাং এখানে 1 দিয়ে গুণ দেওয়া মানে আর কিছুই লাগবে না। তাহলে সো জাস্ট মানে রাইট দ্য ভ্যালুস, তাহলে মিউ নট, তাহলে I1 সবই 10, তাহলে কি হবে 10 হবে টুয়াইস পাই হবে, আর D1 হচ্ছে স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। আই থিংক সবাই বুঝো এটা। ওকে, আচ্ছা, এটা ডিরেকশন গিভেন ইন দ্য ফিগার, এটা ব্র্যাকেটে লিখেও দিতে পারো, ডিরেকশন ইন দ্য ফিগার, ডিরেকশন ইজ গিভেন ইন, এই জন্য অ্যারো ইউজ করলাম না। আর অ্যারো দিয়ে ইউজ করতে চাও তাহলে তোমার অ্যাক্সেস ডিফাইন করে তারপরে করতে হবে, কোনো অসুবিধা নাই, বাট এটা সহজ নিয়ম আর কি, গিভেন ইন দ্য ফিগার। আচ্ছা, এটা হলো F1। আচ্ছা, এবার আসো যে দ্বিতীয়টার সাথে এটা, তাহলে এইটা যোগ করব, এটা কি অ্যাট্রাকশন না রিপালশন? স্যার অ্যাট্রাকশন, স্যার অ্যাট্রাকশন, যার সাথে অ্যাট্রাকশন তার দিকে, সো এটা F2। তাহলে লেট আস ফাইন্ড F2 अगेन, তাহলে সে মিউ নট, এইবার কারেন্ট আছে I2 আর I3, তাহলে I2 I3 ডিভাইডেড বাই টুয়াইস বাই এটা D2, মনে করো D2 এটা, সো D2 অবভিয়াসলি একই হবে, সব ডাটা সেম একই হবে, সো 2। এবং এই দুইটার রেজাল্টেন্ট লাগবে আমাদের, তো দুইটার তো ভ্যালু একই, তাহলে রেজাল্টেন্ট এইদিকে। ওকে, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত মনে আছে, একটা অ্যাঙ্গেলের বাইরের অ্যাঙ্গেলটা হচ্ছে ভিতরে দুটো অ্যাঙ্গেলের যোগফল, তখন 90 ডিগ্রি, এটা 90, এটা 45, কিন্তু এটাও 45, এটা সিম্পল
মানে চিন্তা করে বসাই দিলে হবে, কারণ সবগুলো বাহু সমান। ঠিক আছে, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার, সো এটা ঠিক আছে 45। ক্লিয়ার? আচ্ছা, এগেন এটাও 2 মিটার, এটাও 2 মিটার, তাহলে এটাও 45, তাহলে 45 মানে 90, সুতরাং এটা বাকিটা, তাহলে এটাও 90। সুতরাং টোটাল এফ হবে প্যারালেলোগ্রাম রুল, যেটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছি আমরা, সেটা হচ্ছে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস টোয়াইস f1 f2 cos 90। অবশ্য সরাসরি f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার দিলেও হবে, স্কয়ার রুট অফ f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। এটা হলো ম্যাগনিটিউড। আর ডিরেকশন যে কোনো এক দিকের সাথে থিটা লিখে বের করে দিতে হবে। ধরো এটা হলো থিটা, যেহেতু সমান মানে সমান পরিমাণ ফোর্সের ক্ষেত্রে ব্যবহার করছি, এর জন্য থিটা হবে 45 ডিগ্রি সরাসরি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে করতে পারবা। এনি কোশ্চেন? ওকে, লেট আস প্রসিড। আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এটা অঙ্কটা দেখো, ভালো করে খেয়াল করো, সবই কিন্তু কনসেপ্টের অঙ্ক, এবং একটু বদলাই দিলে অঙ্ক চেঞ্জ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, বুঝি আগে অঙ্কটা কি। তো বলা হচ্ছে একটা স্কোয়ার লুপ আছে, দিস ইজ দ্য স্কোয়ার লুপ। আচ্ছা, যেটাকে আমরা এক্স ওয়াই সাইডে এক্স ওয়াই প্ল্যানের উপর রাখছি, আর এই লুপের ভিতরে মানে একটা কারেন্ট I1 = 5 অ্যাম্পিয়ার এটা পাস করছে, সো দিস ইজ 5 অ্যাম্পিয়ার। এর I1 হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ওকে, এখন I2 কারেন্ট বাহী একটা স্ট্রেট ওয়্যার এই লুপের ঠিক মাঝখানে বসাই দেওয়া হয়েছে এক্স অ্যাক্সিসের প্যারালালে, এবং I2 এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। দিস ইজ 10 অ্যাম্পিয়ার। ওকে, এখন বলা হচ্ছে কি যে ডিটারমাইন দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য লুপ, দ্যাট লুপের উপরে মানে নেট ফোর্স কি হবে। তো একটা লুপ 4টা আলাদা আলাদা কন্ডাক্টরের কম্বিনেশন, এবং খেয়াল করে দেখো এই যে এটা 1 নম্বর, এই যে নাম্বার দেওয়া আছে এখানে, এই যে এটা হলো 1 নম্বর কন্ডাক্টর, এটা 2 নম্বর কন্ডাক্টর, এটা 3 নম্বর কন্ডাক্টর, এটা 4 নম্বর কন্ডাক্টর। ঠিক আছে? আচ্ছা, এখন এই 4টা মনে করো যে কন্ডাক্টর মিলে হচ্ছে অ্যাকচুয়াল লুপটা, তাহলে আমি একটা একটা করে কন্ডাক্টর ধরবো, এটা সুপার পজিশন সোজা কথা। তাহলে প্রথম কন্ডাক্টরটা এই যে প্রথম কন্ডাক্টর মানে 1 নম্বর কন্ডাক্টর, 1 নম্বর কন্ডাক্টর এবং I2 বাহী যে স্ট্রেট ওয়্যার, এই দুটোর মধ্যে কারেন্ট একই দিকে না উল্টা দিকে? বুঝতে পারছো? একই দিকে। একই দিকে। একই দিকে। তাহলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে অ্যাট্রাকশন হবে। যে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য অ্যাট্রাকশন? অলওয়েজ অ্যাট্রাকশন হচ্ছে যার সাথে অ্যাট্রাকশন তার দিকে হয়। আমি কিন্তু মানে ফোর্স চাচ্ছে হচ্ছে লুপের উপরে, 1 নম্বর কন্ডাক্টরের উপরে ফোর্সটা আগে বের করছি, সেটাকে ধরো আমি নামও দিলাম F1। ঠিক আছে? আচ্ছা, প্রথমত ডিরেকশন, তো যেহেতু এটা একটা অ্যাট্রাকশন, তাই যার সাথে অ্যাট্রাকশন তার দিকে, তার মানে এটা কিন্তু এই দিকে একটা ফোর্স অনুভব করবে, সেটা হচ্ছে F1। আবার বলি, যার সাথে মানে অ্যাট্রাকশন তার দিকে, অলওয়েজ এটা রুল। তাহলে আমি এই জন্য বাম থেকে ডানে লিখলাম, মানে বাম থেকে ডান কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে মেলে, সো ডিরেকশন ওয়াই ক্যাপ দিয়ে নিলাম। আচ্ছা, এবার ফর্মুলা, তাহলে মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টোয়াইস পাই ডি, আর এবার কিন্তু ফাইনাইট লেন্থের, সুতরাং এখানে একটা দৈর্ঘ্য লাগবে, তাহলে এটা দৈর্ঘ্য কত? প্রত্যেকটা সাইড কিন্তু বলা আছে এ, তাহলে এটা মধ্যবর্তী দূরত্ব লাগবে, দ্যাট ইজ এই দূরত্বটা লাগবে, ওই দূরত্ব তো ডি, আর এখানে হচ্ছে লেন্থ হচ্ছে এ, তাহলে এটা লিখলাম এ। তাহলে এটা লিখে ফেলি, তাহলে ওয়াই ক্যাপ ইটস মিউ নট ইন্টু I1 হচ্ছে 5, I2 হচ্ছে 10 ডিভাইডেড বাই টোয়াইস পাই ইন্টু ডি। ডি হচ্ছে এই দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব, তো যেহেতু এখানে স্কোয়ারের যে সাইড ওটা হচ্ছে এ, তাহলে এটা হয়ে যাবে a/2। তাহলে এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে করছে না? ঠিক আছে, যে যদি দেওয়া না থাকে তাহলে আচ্ছা বলা আছে এ, এই যে 2 মিটারের সাইড, তাহলে এ হচ্ছে 2। ওকে, তাহলে এখানে 2 পাই ইন্টু 2/2, হয় 2/2, মানে টোটাল বাহু যদি 2 মিটার হয় তাহলে তার অর্ধেক লাগবে হচ্ছে এদের নিজেদের মধ্যবর্তী দূরত্ব।
ঠিক আছে। আচ্ছা, আর তার সাথে এটা এ হচ্ছে 2। এই সবগুলো আবার হিসাব করো। ওই যে ওয়াই ক্যাপ ঠিক আছে, মিউ নট ঠিক আছে, 5 ঠিক আছে, 10 ঠিক আছে, ওকে। আর এখানে আমার লাগবে হচ্ছে এ আর ডি ভালো করে দেখো ঠিক লিখছি কিনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল F1। আচ্ছা, এবার আসো F2। F2 কে বলতে পারবা? শ্রমিক বসু বলতে পারবা F2 কি? স্যার আচ্ছা, প্রথম কথা হলো না পারলে অফ করে দাও, সমস্যা নেই। না পারলে অফ করো। সাদিয়া শারমিন বলতে পারবা যে F2 কি লেখা উচিত? পারবা বলতে? আচ্ছা ঠিক আছে, অন্য আরেকজন বলো তাহলে। রবিউল ইসলাম তুমি বলতে পারবা F2 কি? স্যার এটা কোনো মানে ফোর্স এক্সপেরিয়েন্স মানে ফোর্স থাকবে না এখানে কোনো, তাই তো এটা আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে, দেখি অন্য কেউ কি বলে আর কি। আচ্ছা, এই সাইদা নাফিসা তাসনিম ও ঠিক বলেছে, বললে কেন বলো দেখি। স্যার মানে ফোর্স থাকবে যেটা, থাকলে কত সেটা? স্যার এখানে ফোর্স থাকবে না স্যার। কেন থাকবে না? আচ্ছা, আয়েশা আবেদি তুমি বলতে পারবা কেন থাকবে না, ফোর্স থাকবে না কেন? মানে F2 এ কোনো ফোর্স নাই কেন বলতে পারবা? তুমি কি আসো এখানে না নাই? আচ্ছা দেখি আরেকজনকে জিজ্ঞেস করি। রেবেকা তুশামস বলতে পারবা কেন ফোর্স থাকবে না? জি স্যার। হ্যাঁ বলো। স্যার বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দাও, মাইক বন্ধ করো। আচ্ছা ওকে। নাবিল ফারহান বলতে পারবা কেন? হ্যাঁ বলো, কেন থাকবে না ফোর্স, বা যদি থাকে তাহলে কি হবে মানটা? স্যার এটা তো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে স্যার। এটা কি কারণ? এটা কি কারণ বলো? এটা তো স্যার মনে হচ্ছে স্যার। আচ্ছা, আর কি আছে দেখি। কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হয় নাই এমন কেউ আছে কিনা? আচ্ছা, মানবেন্দ্রনাথ রায়। ইয়েস স্যার। হ্যাঁ বলতে পারবা কেন মানে F2 মানে নাই কেন, যদি থাকে তাহলে কি সেটা? স্যার আমার স্যার মনে হচ্ছে স্যার ডিরেকশনটা স্যার আলাদা স্যার, এই জন্য থাকবে না স্যার। এটা কি আসলে কারণ? না স্যার। আচ্ছা আচ্ছা, এবার তাহলে ফলোর দেই, কে পারবা সে বলো। স্যার এটা কি একই সারফেসে এর জন্য? স্যার এটা কি কোনো আমি পারবো অ্যাঙ্গেল 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য স্যার। স্যার এটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা ঠিক আছে, সবাই অফ করো। ইমরান হোসেন বলো, তুমি পারবা আশা করি, বলো। স্যার অ্যাঙ্গেল 90 ডিগ্রির জন্য স্যার। ভেরি গুড। ইন্টারসেক্ট যদি করে তাহলে তো প্যারালাল ওয়্যারের ফোর্স কাজ করবে না। আবার ব্যাখ্যা করি। ধরো আমি বলছিলাম কি যে এটার ভিতর দিয়ে যদি I1 কারেন্ট আর এটার ভিতর দিয়ে যদি I2 কারেন্ট যায়, তবেই না এই ফর্মুলা, এই ফর্মুলা তবেই তো নাকি? এই যে দুটো প্যারালাল ওয়্যারের ভিতর দিয়ে যদি ডি দূরত্ব যায় তখন তো এই ফর্মুলা। কিন্তু যদি এমন হয় এই যে একটা আছে মনে করো এরকম, আর একটা প্যারালাল না, ধরো একটা এরকম আছে আর একটা প্যারালাল না, এরকম তো ইন্টারসেক্ট করে যায়। তো যদি দুইটা ওয়্যার ইন্টারসেক্ট করে তাহলে তাদের মধ্যে কোনো ফোর্স নাই। তো এখানে যে 2 নম্বর কন্ডাক্টর যেটা নিচে ছিল, এই কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরের সাথে যে I2 এর কোনো ফোর্স নাই তো, কারণ দে আর নট প্যারালাল টু ইচ আদার। 90 ডিগ্রি না হয় 60 ডিগ্রি হলেও থাকতো না, ঠিক আছে? এই জন্য F2 0। স্যার কন্ডিশন হলো প্যারালাল থাকতে হবে তাই তো, মানে ইন্টারসেক্ট করা যাবে না। এক্স্যাক্টলি, ইন্টারসেক্ট হলে কিন্তু তাদের মধ্যে কোনো ফোর্স নাই। ওকে স্যার। ঠিক আছে, আর যদি প্যারালাল হয় তাহলে তাদের মধ্যে ফোর্স আছে। এই জন্য আমরা কিন্তু এই যে F1 পাবো, F2 পাবো না। আচ্ছা F3 হিসাব করে বের করতে হবে, দেখি পাবো প্যারালাল। আমার কিন্তু অলওয়েজ
F3 মানে এই 3 নাম্বার কন্ডাক্টরের উপরে ফোর্স I2 এর কারণে প্রথমে বলো এদের মধ্যে আকর্ষণ না বিকর্ষণ? স্যার রিপালসিভ স্যার। রিপালসিভ, তার কারণ হলো দুইটা ভিন্ন দিকে কারেন্ট, তার মানে এটা যাবে এইদিকে, এটা অ্যারো দিয়ে দিলাম লাল কালি দিয়ে, যেটা লিখলাম এই মাত্র, এটা এইদিকে, তাহলে এটা কি ওয়াই এর দিকে, এই জন্য ওয়াই ক্যাপ দিয়ে শুরু, ঠিক আছে? আচ্ছা, আর এবার কারেন্ট কিন্তু স্টিল I1 আর I2 আছে, সো উইল রাইট মিউ নট I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস বাই, এবার দূরত্ব যে এইটা হচ্ছে দূরত্ব, অবশ্যই একই থাকে, তো ডি প্রাইম বললেও ডি প্রাইম একই হবে ইনটু মানে এদের লেন্থ, দ্যাট ইজ এ। সুতরাং এখানে যখন লিখবো হুবহু আগেরটাই আসবে, কোনো সন্দেহ নাই, এইটাই নেমে যাবে হুবহু, সব ডাটা সেম, ডিরেকশন সেম হচ্ছে, কিন্তু প্রথমটা অ্যাট্রাকশন, দ্বিতীয়টা রিপালশন, কিন্তু দুইটাই ওয়াই ক্যাপ দিয়ে শুরু হয়েছে। কনসেপ্টটা ধরতে পারছো কেন দুইটাই ওয়াই ক্যাপ? প্রথমটা আর দ্বিতীয়টা দুইটা কিন্তু ডিরেকশন ওয়াই ক্যাপ দিয়েই শুরু, কিন্তু প্রথমটা অ্যাট্রাকশনের কারণে ওয়াই ক্যাপ, আর দ্বিতীয়টা রিপালশনের কারণে ওয়াই ক্যাপ, কারণ একটা বামে আছে একটা ডানে আছে, ঠিক আছে? তো আর আমরা লাস্টলি বলবো যে F4 ইজিক্যাল টু এগেইন F2 এর মতো, সো 0 স্যার। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমার টোটাল ফোর্স যেটা হবে এই চারটা যোগফল, তাহলে হবে F ফোর্স ইজিক্যাল টু 0 দুটা লিখলাম না, আর F1টা আর F2 যেহেতু একই, এই জন্য আমি একটাকে দ্বিগুণ করে দিলাম, তো যা হবে এটা आंसर। 2 কেন লিখছি বুঝছো তো? এটা F1 আর F3 দুটো কিন্তু একই জিনিস, তাই না? দুইটা একই, ঠিক আছে? এই জন্য আমরা জাস্ট F1টাকে ডাবল করে দিলেই পারি। এনি কোশ্চেন? তো এই অঙ্কটা কিন্তু বই আছে, অনেকগুলো অঙ্ক বই আছে, কিন্তু আমি একটু ক্রিটিক্যাল গুলো বেছে নিয়েছি এই জন্য যে এটা তুমি একা করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে আর কি, ঠিক আছে? কিন্তু এখানে আমি একটু বুঝাই দিলাম, এই ওয়ার্কবুকে অঙ্কটা সবসময় থাকে। স্যার হ্যাঁ, কোশ্চেন F3 তে সেটা ডিরেকশনের জন্য কি কোনো চেঞ্জ আসবে না? কোনটা বলো, কোনটা? F3 তে, ফোর্স 3 তে স্যার। F3 আচ্ছা, আবার দেখো ভালো করে, তোমার এখানে আলাদা ভাবে নেই, এটা I2, এটাকে প্যারালাল রাখলাম, আর 3 নম্বর কন্ডাক্টরটা আছে এইভাবে, প্রশ্ন দেখো ভালো করে, এই যে এটা I1, তাই তো? এখন তুমি যেহেতু এটা কারেন্ট বিপরীত দিকে, এটা রিপালশন হবে, আমি তো ফোর্স চাচ্ছি 3 নম্বর কন্ডাক্টরের উপরে, রিপালশন হচ্ছে যার সাথে রিপালশন তার উল্টা দিকে, ঠিক আছে? তাহলে যেহেতু বামে এটা I1 এর বামে আছে I2, তাহলে I2 যেদিকে আছে তার উল্টা দিকে হবে রিপালশনের ডিরেকশন, ওকে? তাহলে এই ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এর ওয়াই ক্যাপ দিয়ে শুরু, ঠিক আছে? তো ওকে স্যার, জি স্যার। হ্যাঁ, আবার যখন তুমি 1 নাম্বারটা নিচ্ছিলে তখন কিন্তু দেখো, তখন এটা হলো 3 নাম্বার কন্ডাক্টরের জন্য, 1 নাম্বার কন্ডাক্টর যখন ছিল তখন এইটা ছিল এরকম, আর এটা ছিল একরকম, মানে দুটো কিন্তু একই দিকে, কিন্তু ফোর্স যাচ্ছে কিন্তু এটার উপরে, এই 1 নাম্বার কন্ডাক্টরের উপরে, সুতরাং এইটা অ্যাট্রাকশনের নিয়ম হলো যার সাথে অ্যাট্রাকশন তার দিকে, দ্যাট ইজ এরকম, তো এই জন্য এটা ওয়াই ক্যাপ, এন্ড দুইটাই ওয়াই ক্যাপ, কিন্তু মনে রাখতে হবে প্রথমটা ওয়াই ক্যাপ হচ্ছে অ্যাট্রাকশনের কারণে, আর দ্বিতীয় ওয়াই ক্যাপ হচ্ছে রিপালশনের কারণে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এনি কোশ্চেন আফটার দিস? আচ্ছা, একটু ভালো করে করবে, কিন্তু এই অঙ্কগুলা এর আগে টার্মিস্টার গুলাতে সব ওয়ার্কবুকে ছিল, বেশিরভাগই, একটা দুইটা মনে করে আলাদা আছে, আর সব ওয়ার্কবুকে ছিল। স্টুডেন্টদেরকে বারবার বলতাম যে তোমরা না পারলে রুমে এসে সলভ করে যাবা, তো অনেকে আসতো, কিন্তু বেশিরভাগই আমি পাই নাই আর কি। তো এইবার যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, এন্ডোর মনে করো যে এটা ওইভাবে ফিজিক্যালি এসে বুঝে দেওয়া সম্ভব না, এর জন্য টিউটোরিয়াল ক্লাস দেওয়া হয়েছে। এই অঙ্কগুলা যতগুলো অঙ্কই করি এই সবগুলো রেকর্ড পরবর্তীতে ছেড়ে দিব মানে স্টুডেন্টরা পরের টাইমিস্টারেও, ঠিক আছে, এটা দেখে জাস্ট কনফিউশন ক্লিয়ার করতে পারবে, যারা আসে না তাদের জন্য আর কি। স্টিল যাদের ব্যাখ্যা জানার দরকার, এক্সপ্লেনেশন জানার দরকার আছে, তারা এসে বুঝে যাবে আর কি, যখন অফলাইনে আবার ক্লাস শুরু হবে। তোমরা অনেক লাকি যে তোমরা তোমাদের ওয়ার্কবুকটাকে ওইভাবে বলা হয় না যে নিজে করো, ওকে? তোমাদেরকে মানে এখানে টিউটোরিয়াল ক্লাস করলেই ওয়ার্কবুকের কাজ হয়ে যাবে, এটা সুন্দর করে সাজায় গুছাই লিখবো আর কি, এবং এটা বই মতো একটা বানিয়ে ফেললে
ওটা বাইন্ডিং করে রেখে দিবা। তার যেটা তুমি স্ক্যান করে পাঠাচ্ছ ওটা তো আমার কাছে থাকবেই আর কি। ওকে, তো এই সবগুলো প্রবলেম একসাথে করলে এটা কিন্তু একটা ওয়ার্কবুক হবে, এবং এটা মোটামুটি অন্য মানে টাইম হিস্ট্রির তুলনায় নির্ভুল হবে। ওকে, অন্যগুলোতে একটু ভুল টুল থাকে, কারণ স্টুডেন্টরা তো ঠিক অঙ্ক করার সময় বা করার পরে জমা দেওয়ার আগে আমাকে দেখায় না, তো একসাথে জমা দেওয়ার পরে দেখি যে অনেক ভুল। আবার ওই ভুল জিনিসটা অনেকের কাছে আছে, তো দেখা যায় কি যে পরের টাইম হিস্ট্রি যখন একটা করছেন ওখান থেকে দেই, তখন সবাই ভুল জিনিসটা তুলে দেয়, তো যথারীতি মার্ক পায় না আর কি। তো এখানে তো ক্যালকুলেশন, যদিও আমি দু একটা অঙ্কের ক্যালকুলেশন করে দিচ্ছি না, ক্যালকুলেশন বলছি যে নিজে করবা, কিন্তু আসলে তো পুরো জিনিসটা বুঝাই দিচ্ছি। সো তুমি তোলার সময় উইথ ক্যালকুলেশন ভালো করে তুলবা। আর বেশ কিছু অঙ্ক আছে ডাইরেক্ট বইয়ের, এবং বেশ কিছু অঙ্ক আছে বইয়ের বাইরে, যে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিছু কিছু অঙ্ক বা বিগত বছরের টাইম স্টার গুলোতে যে অঙ্কগুলো আসছিল ওইখান থেকে কিছু কিছু অঙ্ক পরীক্ষার প্রশ্ন থেকে তুলে দিছি আমি। তো এটা তো মোটামুটি আমি 12 বছরের বেশি নিচ্ছি ধরো, ঠিক আছে, সাধারণত আমি নেই, হয়তো খুব ব্যতিক্রম না হলে আর কি। তো এ পর্যন্ত মোটামুটি 50 বার মতো তো ক্লাসে ঢুকছে এটা নিয়ে। সুতরাং ওই কোশ্চেন গুলো মনে করে যে যদিও রেপিটেশন আছে, কিন্তু প্রচুর কোশ্চেন এরকম রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু জমা আছে, ওইগুলো একসাথে করলেই বই হয়ে যাবে আর কি। তো ওইটা আমি দেখি যে মানে মোটামুটি একসাথে হয়ে গেলে ওইটা ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আমরা কোশ্চেন অ্যান্ড সলিউশনস এইভাবে হয়তো প্রবলেমস অ্যান্ড সলিউশন এরকম কোনো কিছু দিয়ে হয়তো আমরা একটা বই বানাই ফেলবো আর কি। তো ওটা একেবারে বিশুদ্ধ হবে, যেহেতু আমি নিজে করছি ওইটা আর কি। আর স্টুডেন্টরা যেটা করে অনেক সময় হিসাব করতে দিলে হিসাবটা ভুল করে আর কি অনেক সময়। তো যাই হোক, যতদূর সম্ভব নির্ভুল হচ্ছে আর কি এইবার ইনশাল্লাহ। আর কারণ হয়তো শুধু হিসাবগুলো ছাড়া কনসেপ্টটা আমি বলে দিচ্ছি আর কি। আর ছোটখাটো কিছু হিসাব নিকাশ ওগুলো বাসায় করবা, করে তারপরে ফাইনালে জমা দেওয়ার আগে ওগুলো হিসাব নিকাশ সহ জমা দিবে আর কি। পরে এটাকে ফাইনালাইজ করে আমরা একটা মানে একটা টু গাইডলাইন বানাই ফেলবো। সো পরে যদি অন্য কোনো টিচারও নেন, তো টিচারকে হাতে দিয়ে দিলেই হবে। তো এটা মানে ওইটাকে ব্যবহার করতে পারবেন থিওরি তারপরে প্রবলেম দুটার জন্যই, কোনো সমস্যা নেই। কারণ আমি তো হয়তো সারা জীবন থাকবো না, তো হয়তো কোনো না কোনো সময় তো ছাড়তেই হবে এটা, বা এক্সপায়ার করলেও তো ছাড়তে হবে। তো যাই হোক, এটা হলো যে মানে সাধারণত নিতে সাহস না, ঠিক আছে, মানে টিচাররাও এই সাবজেক্টটা নিতে খুব একটা সাহস করেন না আর কি। তো এই জন্য তোমরা হয়তো শুনছো অনেকের কাছে যে এটা আসলে খুব সোজা না, এমনি নিজেরাও দেখতেছো আর কি যে একেবারে সোজা তা না, একটু সময় দিতে হয়। আচ্ছা, আর কোনো প্রবলেম ছিল না মনে হয়, এই জন্য আমি জাস্ট শেষ করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলো তোমাদের। স্যার হ্যাঁ স্যার 55 নাম্বার স্যার প্রবলেমে স্যার F2 স্যার এটা একটু বুঝতে পাইনি স্যার। আচ্ছা, F2 0 কেন, এটা বোঝো নাই? না স্যার 55 নাম্বার প্রবলেম স্যার। ও 55, F2 স্যার এখানে স্যার F2 টা স্যার ডিরেকশনটা স্যার আমার এদিকে কেন হলো স্যার? তুমি একটা জিনিস আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগেরটা মানে মেইন ফর্মুলা ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবা। তো ধরা যাক উই হ্যাভ টু কন্ডাক্টর লাইক দিস, এটার কারেন্ট এইদিকে, হ্যাঁ এটার কারেন্ট এইদিকে, ঠিক আছে। এখন ধরো এটার কথাই বলি, এই তোমার 2 নাম্বারটা উপরে একটা ফোর্স তুমি চাও, তাহলে এটাকে অ্যাট্রাকটিভ না রিপালসিভ? স্যার ওখানে কি ফোর্স চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্যার এটা অ্যাট্রাকটিভ হবে না। না একরকম হলে অ্যাট্রাকটিভ, তাই না? আর বিপরীত হলে এই এটা চার্জের সাথে কম্পেয়ার করো না, কিন্তু চার্জ না, এটা ইলেকট্রিক চার্জ না কিন্তু, বুঝতে পারছো? তাহলে এটা রিপালশন, তাহলে রিপালশন হচ্ছে যার সাথে রিপালশন তার উল্টা দিকে হবে। স্যার আমি তো চার্জ মনে ধরে নিয়েছিলাম স্যার। ঠিক আছে ব্যাপারটা? ও আচ্ছা আচ্ছা, এক মিনিট তুমি একটা ভালো পয়েন্ট ধরছো আর কি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা হবে যে হয়ে গেছে না, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, তোমাকে বলো নাই তো এটা। আচ্ছা গুড, এটা ধরছো ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নিজে করবা, এই ডিরেকশন গুলো ভুল হয়েছে আসলে। প্রথমত তোমার এখানে ধরো এটা 1 নাম্বার কন্ডাক্টর, এটা 2 নাম্বার কন্ডাক্টর, এটা 3 নাম্বার কন্ডাক্টর, তাহলে 1 আর 3 এর মধ্যে কি হবে?
একই দিকে তো জি স্যার অ্যাট্রাকশন হবে। এই ভালো জি স্যার ভালো জিনিস ধরছো। হ্যাঁ হ্যাঁ, এটা ভুলটা রয়ে যেত আর কি। আচ্ছা তোমরা তো তুলবা, তো সমস্যা নাই, আমি ঠিক করে দিই, একটু ঠিক করলেই হবে। হ্যাঁ এটা এইদিকে হবে, অ্যাট্রাকশন সবসময় যার সাথে তার দিকে। আর আমার সামনে কিছু নাই তো, এটা আমি ইনস্ট্যান্ট করতেছি আর কি। আচ্ছা এইদিকে, তাহলে এটা হলো এটা, আর এইটা হলো রিপালশন, তার মানে এটা হবে এইদিকে। এই ডিরেকশনটা বদলে, বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হলো F1 আর এটা F2, আর যাবে আসলে এইদিকে। গুড, এটা ধরছো মানে এটা কারেক্ট হয়ে গেল আর কি। এবার ঠিক আছে, বলো মানে ঠিক আছে কিনা। তাহলে শুরুতে এটা মানে ভুলবশত লেখা হয়ে গেছিল। তাহলে আবার বলি, দুইটা কারেন্ট যেটা একই দিকে যায়, তাহলে মানে দে অ্যাট্রাক্ট ইচ আদার, ঠিক আছে। তো এখন এটা দুইটা একই দিকে, দুটাই ক্রস, এটা অ্যাট্রাক্ট করবে মানে যার সাথে অ্যাট্রাকশন তার দিকে, তাহলে এটা হলো। আর দুই নাম্বারটার সাথে এটা ডট, এটা ক্রস কিন্তু, তার মানে দুইটা বিপরীত দুই দিকে, তার মানে এটা রিপালশন। তার রিপালশন হচ্ছে যার সাথে রিপালশন তার উল্টা দিকে, দ্যাট ইজ এটা F2। হিসাব নিকাশ ঠিক আছে আবার, ওকে। আর এখানে সেটা এটাকে বললাম, ওকে। আচ্ছা যখন করি তখন অনেকে ধরতে পারে না আর কি, একজন ধরতে পারছো, ওকে, একজন ধরলেই হলো আর কি। আচ্ছা আর কোনো কনফিউশন? আচ্ছা তোমরা সবগুলো ক্লাস করবা, সবগুলো প্রি-12 ক্লাস আজকে স্টুডেন্টের সংখ্যা বেশ মানে স্যাটিসফ্যাক্টরি আর কি, 50-এর উপরে মাশাআল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, এটা প্রতি ক্লাসে করলেই, এটা তুমি টি12 ক্লাস রেগুলার করলেও কিন্তু দেখবা যে কোন পাকে কিছু মার্ক ওইখান থেকে চলে আসতে পারে আর কি। এই জন্য অ্যাবসেন্ট থাকা যাবে না, টিউটোরিয়াল ক্লাসও করবা আর কি। হয়তো সব ক্লাসেই থাকবে এমন না, হয়তো দেখা যাচ্ছে যে মানে যারা আগে কোনো ক্লাসে অ্যাবসেন্ট ছিলে এখানে উপস্থিত থাকার কারণে কোনো একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলে আর কি, এটা মনে করে দেওয়া আর কি। আচ্ছা তাহলে 55 নম্বর অঙ্কটা এই যে কারেক্টেড ফিগার দিয়ে তুলো। হ্যাঁ ওই এর আগে যেটা ছিল ওইটা ঠিক হয় নাই, এখন ঠিক আছে। আচ্ছা আর কোনো কোশ্চেন বা কনফিউশন? স্যার আমাদের সিটিটা কবে হবে স্যার? নেক্সট সিটে নরমালি হচ্ছে 17 নম্বর ক্লাসে, ঠিক আছে। প্রত্যেক 4টা ক্লাস পরে। আর এখানে তো মানে লাস্ট 6 নম্বরটা তো নিয়ে ফেলছি, সো 6 নম্বরটা হবে না, তাহলে 17 নম্বর ক্লাসে একটা, 21 নম্বর ক্লাসে একটা। স্যার সিটি কোশ্চেনটা একটু সোজা করলে ভালো হয়। আচ্ছা সোজা কঠিন এটা আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে। সহজ কঠিন এটা আপেক্ষিক ব্যাপার আর কি, মানে সবার জন্য মানে একজনের কাছে যেটা সোজা আরেকজনের কাছে সেটা কঠিন মনে হতে পারে যদি তোমার প্রিপারেশন ভালো না থাকে, ওকে। আর যেরকম পড়ানো হয় এরকম কোশ্চেন দেওয়া হয়। আর আরেকটা হলো যে কোশ্চেন হুবহু তোলা হবে না বই থেকে, একটু সেন্স থাকবে। তো তুমি বলো যে কনসেপ্ট কোনটা, আমি যা পড়েছি তার বাইরের কোনো কনসেপ্টে কিছু করছি কিনা। আই থিঙ্ক এটা তো কখনো করিনি আমি, না তাহলে তো এটা তোমার অসুবিধার কথা না আর কি, ওকে। সো সহজ করে না, আমি তো বুঝি যে এটা মানে কয়জন পারবে আর কয়জন পারবে না, ওটা মোটামুটি একটা আইডিয়া আছে আমার। সুতরাং তুমি যদি মানে সিনসিয়ার থাকো তাহলে তুমি পারবা। হয়তো হতে পারে একটা দুটো কোশ্চেন এমন থাকবে যে খুব এক্সট্রা অর্ডিনারি ছাড়া পারবে না, মানে ক্লাস খুব নিখুঁতভাবে হয়তো এমন কিছু আমি ক্লাসে বলছি যেটা তুমি বইপত্রে তো ওইভাবে খুঁজে পাবা না, কোশ্চেনটা দেওয়ার সময় ওইটার উপর বেস করে দিলাম। সুতরাং যে যত অ্যাটেন্টিভ ছিল সে তত শুনতে পারবে ওইটা। ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে অনেক কিছু খুব সহজে ধরা যায়। হ্যাঁ যেটা হয়তো দেখা যাচ্ছে যে বইপত্রে ওইভাবে নাই, কিন্তু আমি বলছি তো ওইখান থেকে আমি একটা বানায় একটা কোশ্চেন দিয়ে দিলাম। এই জন্য তোমার লেকচারগুলো শুনতে হবে। তো অনলাইনের যে সবকিছু অ্যাডভান্টেজেস তা না, তোমার কিন্তু ক্লাসরুমের পরীক্ষায় কোশ্চেন যত সোজা হয় তার চেয়ে একটু হার্ড হতে পারে, ঠিক আছে। তোমাদের একেবারে আকাশ পাতাল হার্ড না, তোমার একটু হার্ড হতে পারে, এটা তো আগেই বলা হয়েছে, কারণ তুমি তো মানে পরীক্ষা দিচ্ছ হচ্ছে সবকিছু খুলে। আমাদের সময় এরকম একটা অভিজ্ঞতা আমার নিজের আছে, ক্লাসে একদিন সব মানে বইটা এটা ওটা মানে সিগন্যালস এর ক্লাস ছিল প্রবাবলি, এই ধরনের একটা ক্লাস। হ্যাঁ সিগন্যালস এন্ড সিস্টেমস, তখন এই নামে ছিল না, লিনিয়ার সিস্টেম নাম দিয়েছিল আর কি। তো স্যার বললেন যে তোমরা তো মানে ক্লাসে আনসিন পরীক্ষা দাও, তাহলে আজকে আমি এরপরে পরীক্ষাটা হবে সিন, মানে একদম বই খুলে লিখতে পারবো আর কি। হ্যাঁ তো এখানে ঠিক আছে, তাহলে আমরা তো খুব খুশি যে ওকে এটাতে ফুল মার্কস পাওয়ার কথা আমাদের, ঠিক আছে। তো এরকম খুব বইপত্র খুলে পরীক্ষা দিয়ে ওইখানে 2-3-এর বেশি পেও পায় নাই 10-এ,
কারণ বই খুলে পরীক্ষা দিচ্ছে এটা যদি কখনো বলা হয় তাহলে কোশ্চেনও ওরকম হবে যে বইয়ে তুমি একদম ডাইরেক্ট পাবে না। বুঝতে পারছো? এটা এটা সাধারণ নিয়ম আর কি। এখন কোন কোন মানে টিচার আছেন এমন ছিলেন, যেমন ফিজিক্সের টিচার গুলো আবার খুবই খুবই ছিলেন, একেবারে কি বলা যায় যে এই যে তোফাজ্জল হক না হোসেন মনে হয় নাকি, ওই যে ফিজিক্স রাইটার, যে আমাদের তো ফিজিক্স নিতেন উনি। উনি বলতেন যে এই অপটিক্স এর উপরে পরীক্ষা হবে নেক্সট ক্লাসে, তোমরা উদাহরণ 2 থেকে উদাহরণ 10 পর্যন্ত এই অঙ্কগুলো করে আসবা, এই অঙ্কগুলোর ভিতর পরীক্ষা হবে। কারণ বুয়েটের স্টুডেন্টরা এমনিতেই সামান্য একটু মানে হিস্ট পাইলেই তারা মনে করে যে একদম ফুল মার্কস পায়, কিন্তু 100 সবাই একদম সবাই ফুল মার্কস পেয়েছে, কারণ ওই ডাটাও চেঞ্জ করে না, একদম সরাসরি বই থেকে উদাহরণ থেকে তুলে দেওয়া আর কি। টানসিন বই খুলেও পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই পারছে, বই না খুলেও সবাই পারছে আর কি। তো ঘটনা এরকম হতে পারে। আমরা একটু খেয়াল রাখবো যে মানে আনসিন পরীক্ষা আর সিন পরীক্ষা দুটার মধ্যে আনসিন পরীক্ষাতে একটু হার্ড হতে পারে। আচ্ছা ওকে, তাহলে আমরা শেষ করি না, আর কোনো কোশ্চেন যদি কারো না থাকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার।